আজকে স্যার আগের দিনের একটু কোশ্চেন ছিল, ওটা হ্যাঁ পরে নিশ্চয়ই, বলবেন। হ্যাঁ নিশ্চয়ই, বলো বলো কি প্রশ্ন ছিল বলো। দেখো, আমাদের কি হয়েছে, আমি একটু হ্যাঁ আলোচনা স্যার। করে ওই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো ব্যাপারটা কি হয়েছে, আমাদের যখন মানে আমাদের যখন সংবিধান কার্যকরী করা হয়, ঠিক আছে, এবার সংবিধান কার্যকরী করার পরে কি হয়, কিছু জিনিস মানে যেগুলো আইন বিভাগ দ্বারা তৈরি করে, মানে আইন তৈরি হয়, তাহলে আমাদের পার্লামেন্ট কি করে, আইন তৈরি করে। পার্লামেন্ট আইন তৈরি করে, শাসন বিভাগ কি করে, সেই আইন অনুযায়ী শাসন করে। আর বিচার বিভাগ কি করে, যে আইন শাসন বিভাগ আইন অনুযায়ী কাজ করছে কিনা সেটা দেখাশোনা করে। এটাই তো আমাদের কাজ পার্লামেন্টের, এটা আমাদের যে মানে কনস্টিটিউশন অনুযায়ী এভাবে কাজ হয়। পার্লামেন্ট বা লেজিসলেচার যে সংসদ আইন তৈরি করবে, এক্সিকিউটিভরা আইনের শাসন করবে। এবার যদি আইনের বিরুদ্ধে কোনো কাজ হয়, তার জন্য বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারির কাছে যাবে। এবার যখন আমাদের সংবিধান কার্যকরী করা হয়েছিল, তখন তার সাথে সাথে আমাদের কিছু মৌলিক অধিকার দেওয়া হয়েছিল, আমরা আগে এখনো পড়িনি। সেখানে আমরা একটা মৌলিক অধিকারের কথা পড়েছি, যে কিছু ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আমাদের সিটিজেনশিপ বা নাগরিকদেরকে দেওয়া হয়েছে। কি কি মৌলিক অধিকার আমরা আলোচনা করব, থার্ড যে চ্যাপ্টারটা পার্ট 3, সেখানে আমরা আলোচনা করব। তো সেই মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার ছিল সম্পত্তির অধিকার, অনেক অধিকার ছিল, তার মধ্যে ছিল সম্পত্তির অধিকার, একটা অধিকার ছিল। ঠিক আছে, তার মানে তোমার যদি কোনো প্রপার্টি বা সম্পত্তি থাকে, সেটা তুমি রক্ষণাবেক্ষণ করতে পারো, কিন্তু সরকার সরকার সেই সম্পত্তি তোমার নিতে পারবে না। ঠিক আছে, মোদ্দা কথা এটা। কিন্তু এরপরে দেখা গেল কি, একটা আইন পাস হয় 1951-এ, 1950 সালে এটা কার্যকরী করা হয়। বিভিন্ন রাজ্যে কি হয়, আইন পাস হয় ভূমি সংস্কার আইন, মানে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট হয়। বিভিন্ন রাজ্যে এরকম করে ল্যান্ড রিফর্ম হয়। পশ্চিমবঙ্গে হয়, কেরালে হয়, বিভিন্ন জায়গায় প্রায় সব রাজ্যে আস্তে আস্তে হয়। ল্যান্ড রিফর্ম মানে যেটা জমিদারি প্রথার উচ্ছেদ, ঠিক আছে। তো ল্যান্ড রিফর্ম হয়, এর মাধ্যমে কি বলা হয়, ল্যান্ড রিফর্ম অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে কেউ একজন নির্দিষ্ট পরিমাণের বেশি জমি রাখতে পারবে না। এখনকার দিনেও দেখো সেটা আছে, তুমি কিন্তু এই এতটার বেশি প্রপার্টি তুমি নিজের নামে রাখতে পারবে না। এর ফলে কি হলো, অনেকের কাছে তো অনেক প্রপার্টি ছিল, সেই প্রপার্টি গুলো কি হলো, অন্য যারা গরিব যাদের কাছে ল্যান্ড নেই তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। সেটা ওয়েস্ট বেঙ্গলে পরবর্তীকালে সিপিএম এর সরকারের সময় হয়েছিল। ঠিক আছে, ওই জন্য দেখবে যারা সিপিএম মানে যারা দেখবে জমিদার টুমিদার ছিল, ঠিক আছে, এখনো দেখবে খেয়াল করবে, ওরা কিন্তু সিপিএম কে একদমই পছন্দ করে না। কেন? কারণ সিপিএম এই ল্যান্ড রিফর্মটা করেছিল। ভেস্ট, যেটাকে কথাটা হয়তো শুনেছো, ভেস্ট। তো কেশবানন্দ ভারতী মামলা একটা ছিল, সেটা হচ্ছে বেসিক্যালি কেরলে একজন মনীষী ছিল, মানে একজন সাধু ছিল, তার নাম ছিল কেশবানন্দ ভারতী। তো তিনি একটা আশ্রম চালাতেন। তো কেরল সরকার কি করেছিল, তার কাছ থেকে জমি দখল করে নিয়েছিল। কিন্তু যেহেতু সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মধ্যে রয়েছে, সেই কারণে তিনি সুপ্রিম কোর্টে কেস করেছিলেন যে এটা করা যাবে না, যে যেহেতু আমার এর আন্ডারে আছে। এবার ভারতে কি হয়েছিল, এরকম প্রচুর কেস হয়েছে, যে কেসগুলো কি হয়েছে, যে এই সম্পত্তি সংক্রান্ত ছিল, যে আমার সম্পত্তি আমার কাছেই থাকবে, এইরকম ব্যাপার, এই নিয়ে কেস হয়েছিল। তো সেরকম একটা কেস ছিল কেশবানন্দ ভারতী মামলা। সেই মামলায় সুপ্রিম কোর্ট, এরপরে কি হয়, ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিল, তিনি কি করেছিলেন, সংবিধানকে বারবার পরিবর্তন করছিলেন। দেখবে ইন্দিরা গান্ধীর সময় প্রচুর অ্যামেন্ডমেন্ট, প্রচুর সংবিধান সংশোধন হয়েছে। তো সেই কারণে এই কেসটা চলছে, তার সাথে সংশোধন চলছে। ওই কারণে সুপ্রিম কোর্ট যখন কেশবানন্দ ভারতী মামলার জাজমেন্ট দেয় বা ফলাফল যখন বলে, তখন ঘোষণা করে যে পার্লামেন্ট বা সংসদ সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু তার যে একটা মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার, তার কিন্তু কোনো পরিবর্তন করতে পারবে না। এরকম প্রচুর কেস আমাদের হয়েছে। এরকম আমাদের রাজনারায়ণ মামলা হয়েছে, তারপর আমাদের মিনার্ভা মিলস মামলা হয়েছে, তারপর বেরুবাড়ি কেস হয়েছে, এরকম প্রচুর কেস কিন্তু হয়েছে, যেগুলো সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভিত্তিতে এরকম অনেক কাজ হয়েছে। তার মধ্যে সবচেয়ে ফেমাস কেস হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা ছিল। এবার বোঝা গেল কথাটা ক্লিয়ার, গল্পটা বলে দিলাম। হ্যাঁ স্যার, বোঝা গেছে, হ্যাঁ স্যার। ওকে, ওকে, আর কারো কোনো ডাউট, কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে আগের দিনে? আচ্ছা, প্রশ্ন সেরকম নাই স্যার, কিন্তু বুঝতে মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে, আচ্ছা, কি কোনটা পড়ছি মাথার আর উপর মাথার দিয়ে উপর গেছে? দিয়ে যাচ্ছে। বলছি স্যার, এগুলো কি পুরো পুরো হুবহু স্যার মুখস্থ করতে স্যার হবে? একটা কোশ্চেন আছে। নিশ্চয়ই, বলো বলো বলো।
স্যার একটা একটা কোশ্চেন আছে। হুম। ওই বলছি, ভারতীয় সংবিধানকে কেসি হেয়ার যুক্তরাষ্ট্র প্রতিম বলে অভিহিত করেছেন। হুম। হ্যাঁ, তো একজন কমেন্ট করেছে এই যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র মতো। প্রতিম মানে? যুক্তরাষ্ট্র প্রতিম মানে যুক্তরাষ্ট্রের মতো, যে তোমাকে দেখতে অনেকটা ক্যাটরিনা কাইফের যুক্তরাষ্ট্রের মতো। মতো, আচ্ছা আচ্ছা। তুমি দেখতে তোমার হয়তো হচ্ছে চোখটা হয়তো ও ক্যাটরিনা আচ্ছা, কাইফের মতো। বুঝেছি। তাহলে বললাম হচ্ছে জয়িতা তোমাকে দেখতে ক্যাটরিনা কাইফের মতো, মানে তুমি কুয়াশি ক্যাটরিনা। ব্যাপারটা বুঝেছো? তো আমাদের যে সংবিধান ফেডারেলের মতো, সেই জন্য কুয়াশি ফেডারাল বলা হয়েছে। কথাটা কি বললাম, বোঝা গেছে? তার মতো, এই ব্যাপার, অন্য কিছু না। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক আছে, যেমন আমাদের ম্যাডাম, আমাদের হচ্ছে ঠিক আছে। ম্যাডাম বলছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী, মানে ভারতের সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী। তো তিনি নিজেকে মনে করেন, ঐতিহাসিক ব্যাপার, সেরকম ব্যাপার আর কি। যে যাকে মন্তব্য করতেই পারে, কোনো সমস্যা নেই। সুপ্রিম কোর্টের কথা শুনেছো তো? হেভি কথা বলেছে, তাই তো? এত সুন্দর, মানে সব বিচারকরা চুপচাপ চুপচাপ। আচ্ছা, যাই হোক, আর কি কার প্রশ্ন আছে সুপ্রিম বলো? কোর্টে তো গেছে স্যার। হ্যাঁ, সেই আর কি, যাই হোক। স্যার বলছি এই স্যার ভোটের পিডিএফ আগে তো গুলো ভাতা বাড়িয়ে দিল। হুম, সে তো চলবে আর কি, যাই হোক। পিডিএফ গুলো হ্যাঁ, বলো বাবা। কি পুরোই হুবহু মুখস্থ করতে হবে? কোনটা? এই যে আপনি যে পিডিএফটা মানে এখন যেটা দেখাচ্ছেন ভারতের রাজ্য গঠন, বাবা, এখানে তো অনেক কিছু আছে, 7 পেজ আছে, কম্প্যাক্টেড করে আছে। পড়তে তো বাবা হবে আস্তে আস্তে। ওই যে বললাম, মানে ক্লাস টেস্ট আমি নেবো। তোমাদের আগেরটা, এটার নেওয়া হয়নি আজকে, আমার একটা খেয়াল ছিল না আজকে। তো তোমাদের হচ্ছে যে মক টেস্ট, মানে যেখানে যে ক্লাস টেস্ট নেবো, ক্লাস টেস্টের মধ্যে তোমরা প্রশ্ন দেখতে পেয়ে যাবে, যে কেমন প্রশ্ন পড়তে হবে, কি কি পড়তে হবে। পড়তে তো বাবা হবে, বই পড়তে হবে না? বই না পড়লে প্রশ্ন কি করে করবে? এটা তো সেই মাধ্যমিকের মতো নয় যে 5টা প্রশ্ন দিয়ে দিলে হয়ে স্যার গেল। বলো রোহিতা, কি বলছো বলো। গুলো গুলিয়ে যাচ্ছে স্যার। স্যার আরেকটা ছিল বলো বলো। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল। পিআইএল। হ্যাঁ, ওটা কি, ওটাই কি কি জনস্বার্থ মামলা আপনি লিখেছেন? ওটা একদম কি ওটাই, ওটা? ওটাই জনস্বার্থ মামলা। আমি কোনো হয়তো তোমার হয়তো কোনো একটা জায়গার আচ্ছা। কারণে, হয়তো ধর্মঘটের কারণে কোনো কিছু হুম দেরি হচ্ছে, তুমি সুপ্রিম কোর্টে কেস করলে, হুম যে হচ্ছে আমাদের এই কারণে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, জনগণের হয়ে তুমি কেসটা করেছো, সেগুলোকে পিআইএল বলা হয়, জনস্বার্থ মামলা। হুম। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? স্যার বলছিলাম গুলো হুম, স্যার একটার সঙ্গে একটা স্যার গুলিয়ে যাচ্ছে, স্যার কিরকম ভাবে পড়লে বেশ ভালো হয় একটু বললে। এই রে, এটা তো গুলিয়ে যাচ্ছে, মানে দেখো ওই যে ব্যাপারটা হচ্ছে, এগুলো পড়তে গেলে প্রথমে দেখো, একদিনে আমি বললাম যে সব জিনিস মাথার মধ্যে ঢুকে যাবে না। এবার তোমাকে আস্তে আস্তে যখন পড়বে, পুরো জিনিসটা যখন আরো চ্যাপ্টার আমরা পড়বো, তখন আস্তে আস্তে পুরো জিনিসটা মাথার মধ্যে ঢুকবে। যেমন হয়তো একক নাগরিকত্ব, এবার তুমি হয়তো সে পড়েছো যে একক নাগরিকত্ব বুঝলাম, বা এটা এই জিনিসগুলো পড়লাম, সব জিনিস মাথায় ঢুকছে না। ঢুকবে না, কারণ হচ্ছে তোমরা তো পুরো জিনিসটা এখনো পড়োনি। তোমাকে প্রথমে যদি বলা হয় যে তোমাকে এই 10টা সংজ্ঞা পড়তে হবে, তাহলে 10টা সংজ্ঞা যদি মুখস্থ করে নাও, তুমি কি সব মনে রাখতে পারবে? হবে না, কারণ সংজ্ঞার সাথে সাথে তোমাকে পুরো যে চ্যাপ্টারটা, সেটা তো পড়তে হবে, নাহলে তুমি জানবে কি করে? এবার কিন্তু তোমাকে যদি প্রথমে সংজ্ঞাগুলো দিয়ে দেওয়া হয়, দেখো এই এই সংজ্ঞাগুলো কিন্তু আসবে, ভেতরের মধ্যে আসছে, তোমাকে একটু মাথার মধ্যে রাখতে হবে যে এই এই মোটামুটি ব্যাপার আছে। এবার যখন তুমি ভেতরে পড়বে, তখন আস্তে আস্তে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। মানে এই যে এরপরে আমরা ফার্স্ট চ্যাপ্টার রাজ্য গঠন পড়ছি, সেকেন্ড চ্যাপ্টার নাগরিকত্ব পড়বো, থার্ড চ্যাপ্টার মৌলিক অধিকার পড়বো। এবার যখন ফিফথ চ্যাপ্টারে যাব, সেখানে পাবো রাষ্ট্রপতি এবং পার্লামেন্ট। এই পার্লামেন্টের মধ্যে ওই টার্ম গুলোকে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে আরো বেটার ভাবে। সেখানে বলা হবে যে ভারত যুক্তরাষ্ট্রের মতো, ভারতে ইউনিয়ন অফ, যেমন আজকে যে ভারতকে আর্টিকেল 1-এ বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেট, পড়েছিলাম। যে ইউনিয়ন অফ স্টেট কেন বলা হয়েছে, কি ব্যাপার, এখানে সেগুলো বুঝতে পারবে। এবার বুঝতে পারছি কি ব্যাপার, আস্তে আস্তে পুরো টার্ম গুলো, মানে ওটা হচ্ছে, ওইটা তোমাদেরকে বোঝাবে যে আমাদের পড়তে হবে কি কি। ওগুলো সংবিধানের টার্ম। যেমন ইংলিশ পড়তে গেলে তুমি যদি বলো স্যার ইংরেজিটা না পড়তে খুব কষ্ট হচ্ছে, কি করে স্যার মনে রাখবো বলুন তো? এবার তুমি ইংরেজি পড়তে গেলে তোমাকে কি জানতে হবে? ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি তুমি যদি না জানো, যে খেলার ইংরেজি প্লে, তুমি যদি এটা না জানো, তাহলে তুমি ইংলিশটা কি করে পড়বে? তাহলে তোমাকে ভোকাবুলারি বাড়াতে হবে। সেরকম কনস্টিটিউশন বা সংবিধান যদি পড়তে যাও, তোমাকে সংবিধানের ভোকাবুলারি জানতে হবে। এই ভোকাবুলারি যেগুলো বললাম, এই যে টার্মের গুলো কথা বললাম, যে সার্বভৌম, সাধারণতন্ত্র, গণতন্ত্র, একক মানে একক নাগরিকত্ব, এগুলো হচ্ছে কনস্টিটিউশনের ভোকাবুলারির মতো। কথাটা কি বললাম, বোঝা গেছে?
আস্তে আস্তে মাথার মধ্যে আসবে, আস্তে আস্তে পড়া, চাপ নিতে হবে না, আস্তে আস্তে বুঝবে। এইগুলো আসছে স্যার স্যার, ওইগুলো আসছে যে কোথায় ভারত শাসন আইন থেকে পাওয়া গেছিল, কোনটা কানাডা থেকে পাওয়া গেছিল, ওইগুলো একটু স্যার মাথায় ঢুকছে না। কোথা এবার এটা দেখো, তোমাকে তো এটা তো সে মনে রাখ, তোমাকে যদি তুমি বলো স্যার পলাশির যুদ্ধ কবে হয়েছিল কি করে মনে রাখবো, এটা তো মনে রাখতে হবে আস্তে আস্তে, এটা তো একদিনে মুখস্থ হবে না, এগুলো তোমাকে বারবার স্যার পড়তে পড়তে মুখস্থ হবে। বলো। স্যার বলো বলো। বলছি যে ওই অধ্যাদেশ জারি একটুখানি বলে দেবেন। আচ্ছা, অর্ডিন্যান্স হ্যাঁ আছে। আহ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখন অর্ডিন্যান্স। বুঝতে পারছি এখন, আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, এগুলো পরে ডিটেলস আছে, আমি একটু বলে দিচ্ছি। দেখো, অর্ডিন্যান্স ব্যাপারটা হচ্ছে, সাপোজ ধরো কিভাবে আইন তৈরি হয়। আমাদের পার্লামেন্ট আছে, মানে লোকসভা রাজ্যসভা রয়েছে। তো পার্লামেন্টের মধ্যে কি হয়, আইন তৈরি করার একটা পদ্ধতি রয়েছে। যে প্রথমে পার্লামেন্টের মধ্যে যারা থাকে তাদেরকে বলে এমপি, মানে যাদেরকে আমরা মেম্বার অফ পার্লামেন্ট বলে থাকি, ঠিক আছে। তো সেই এমপি, যে কোনো একজন এমপি কি করতে পারে, কোনো একটা বিষয়ে বিল আইন তৈরি করতে চাইতে পারে। সাপোজ একজন এমপি মনে করলো যে পশ্চিমবঙ্গে প্রত্যেকের যেন ফ্রি এডুকেশন হয়, সেটা তার ইচ্ছে, মানে ইচ্ছে হয়েছে সবাই যেন ফ্রি এডুকেশন পায়। তো সেই দাবিটা নিয়ে সে যদি বলে যে দেখো পশ্চিমবঙ্গে সবাই ফ্রি এডুকেশন পাবে, এবার সেটা বললে তো হবে না, সেটা যদি সে যদি বলে তার কথা কি সবাই শুনবে? হবে না। তাহলে তোমাকে আইন বানাতে হবে। সেই জন্য সেই এমপি কি করলো, এমপি সঙ্গে সঙ্গে এই যে বিলটা, তার যে ইচ্ছেটা, সেটাকে বিল আকারে পার্লামেন্টে পেশ করলো। এবার পার্লামেন্টে যারা অন্য সদস্যরা রয়েছে, তারা এটা নিয়ে আলোচনা করবে, হ্যাঁ এই যে ব্যাপারটা বলেছে এটা কি ঠিক না ভুল, তারা সবাই আলোচনা করবে। আলোচনা করার পরে তারা যদি ভোট করবে, তারা নিজেদের মধ্যে ভোট করে দেখা গেল যে পার্লামেন্টের 2/3 সদস্য এগ্রি করছে যে হ্যাঁ এটা হওয়া উচিত, যে সবার জন্য ফ্রি এডুকেশন হওয়া উচিত। তখন কি হবে, সেইটা চলে যাবে প্রেসিডেন্টের কাছে। এবার প্রেসিডেন্ট কি করবে, সেটাতে মানে সিগনেচার করে দেবে। সঙ্গে সঙ্গে সেই বিল যেটা রয়েছে, সেই বিলটা তৈরি হয়ে যাবে কিসে, ল বা আইনে পরিণত হবে। তাহলে একটা লং প্রসেস, একবার পেশ করলো, আলোচনা হলো, ভোট হলো, রাষ্ট্রপতি শাসন করলো, প্রত্যেকের জন্য একটা টাইম, লং প্রসেস। এবার যদি এত কিছু না করে কোনো কিছু হয়তো বলবে এর জন্য তো বহু সময় লাগবে, সেই জন্য কি করা হলো, সেই জন্য এবার কোনো একটা আইন আমাদের প্রধানমন্ত্রীর মনে হলো যে এটাকে কার্যকরী করা দরকার। যে বলে দেওয়া হলো আজ থেকে মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ, মেয়েদের কোনো পড়াশোনা হবে না। আমাদের প্রধানমন্ত্রী এলো, না আমাদের হয়তো কেউ একজন প্রধানমন্ত্রী হলো, সে বললো যে মেয়েদের পুরো পড়াশোনাটাকে বন্ধ করে দেবো, তার ইচ্ছে হলো, হতেই পারে কোন একজন ইচ্ছে হয়েছে। তো সে কি করলো, সঙ্গে সঙ্গে সেটাকে এবার বিল যদি নিয়ে যায়, সবাই না বলবে না না এটা করা যাবে না, তখন কি হবে, সে কি করবে, অর্ডিন্যান্স হিসেবে কোন রকমের বিল পাস না করে অর্ডিন্যান্স হিসেবে প্রেসিডেন্টের কাছে নিয়ে যাবে, দিয়ে বলবে স্যার আপনি এটা স্বাক্ষর করুন, এটাতে সিগনেচার করুন। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে স্বাক্ষর করে দিবে, কারণ স্বাক্ষর করতে সে বাধ্য, প্রধানমন্ত্রী যা বলবে স্বাক্ষর। সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে গেল, ল বা আইনে পরিণত হয়ে গেল। কিন্তু তার মানে বলবে স্যার তাহলে যদি এইভাবেই যদি আইন তৈরি হয়ে যায়, তাহলে তো সব আইন এভাবেই করা হয়ে যাবে। না, ব্যাপারটা হচ্ছে যদি আইন তৈরি হয়ে যায়, তারপর 6 সপ্তাহ 6 উইকের মধ্যে সেটা পার্লামেন্টে অ্যাপ্রুভ করাতে হবে। মানে 6 সপ্তাহ সেটা কার্যকরী হবে, 6 সপ্তাহ পরে পার্লামেন্টে সেটা যাবে আলোচনায়, পার্লামেন্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে সেই আইনটা কার্যকরী, মানে সেই অবস্থায় থাকবে। কিন্তু পার্লামেন্ট যদি না বলা হয়, সেই আইনটা সঙ্গে সঙ্গে খর্ব হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। এই যে আইন তৈরি করা হলো পার্লামেন্টের অনুমোদন ছাড়া 6 সপ্তাহের জন্য, এটাকেই বলা হচ্ছে অর্ডিন্যান্স। এবার বোঝা গেল? এবার আরো এর মধ্যে কোন হ্যাঁ জায়গায় স্যার মানে ওই যেটা বিল হতো সেটাকে অধ্যাদেশের মাধ্যমে করা হয় তাই তো? করা হয়, কিন্তু যদি অ্যাপ্রুভ না কিছু পায় কিছু তখন ক্ষেত্রে। বাতিল হয়ে যাবে, সেটা। হুম। এবার কখন হয় তাহলে, এবার এর মধ্যে হ্যাঁ আরো স্যার এবার অনেক বুঝতে ব্যাপার আছে। পেরেছি। এবার এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে, সেগুলো ওই পার্লামেন্ট চ্যাপ্টারটা যখন পড়বো তখন আরো অনেক কিছু আলোচনা হবে। ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে, মানে এগুলো ওই জন্য বললাম না, প্রত্যেকটা টার্ম একটা চ্যাপ্টারের মধ্যে আসবে। কিন্তু ওই অর্ডিন্যান্স কথাটা তোমাদের শুধু মাথায় মধ্যে রাখতে হবে, হ্যাঁ অর্ডিন্যান্স বলে কিছু একটা কথা আমি পড়েছি। ওকে, আচ্ছা চলো, আজকে ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা আজকে শুরু করব, সেটা হচ্ছে ভারতের রাজ্য গঠন। ঠিক আছে, এবার এটা আমি তোমাদের বলেছিলাম যে এটা যদি জিওগ্রাফি স্যার পড়ায় অসুবিধা নেই, বা কেউ যদি পড়ায়, তো আমি এটা কনস্টিটিউশনের দিক থেকেও পড়া হয়, জিওগ্রাফির দিক থেকেও পড়া হয়, এবার হিস্ট্রির দিক থেকেও পড়া হয়। তো ব্যাপারটা হচ্ছে আমরা সংবিধানে আমরা পড়েছিলাম আমাদের মূল সংবিধানে কতগুলো পার্ট ছিল, আর বর্তমানে কতগুলো পার্ট রয়েছে, মনে আছে?
মূল সংবিধানে কতগুলো পার্ট ছিল, অধ্যায় ছিল? 22টা, এখন 22টা ছিল পার্ট, এখন হয়েছে 25টা। এখন 25টা পার্ট রয়েছে। তো যারা পড়েছো সুন্দর করে তাদের মনে রয়েছে যে আমাদের সংবিধানের যে 22টা পার্ট বা 25টা পার্ট রয়েছে তার মধ্যে যে প্রথম পার্ট, ফার্স্ট পার্ট, তার মধ্যে রয়েছে 1 থেকে 4 নাম্বার আর্টিকেল, মানে সেখানে 4টে আর্টিকেল দেওয়া রয়েছে, যেখানে কি রয়েছে, ভারতের রাজ্য পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা রয়েছে। তার মানে এই যে পুরো যে ব্যাপারটা, এটা কনস্টিটিউশনে লেখা আছে কিন্তু নয়, কনস্টিটিউশনে 4টে আর্টিকেল লেখা আছে, এর বাইরে কিছু লেখা নেই। এর ভেতরের যে অনেক কিছু ব্যাপার স্যাপার সেগুলো আমাদের শিডিউলের মধ্যে রয়েছে। কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে, কে কার সাথে কতটা বাউন্ডারি শেয়ার করেছে, কবে করেছে, এক্সট্রা যে ইনফরমেশন, সেগুলো ফার্স্ট শিডিউলে রয়েছে। ঠিক আছে, ওই জন্য শিডিউল আর পার্টের মধ্যে কি পার্থক্য আমরা আগের দিন বলেছিলাম। তাহলে এই আর্টিকেল 1 to 4 সেগুলো হচ্ছে পার্ট 1 এর মধ্যে, এগুলো আমাদের সংবিধানে ইউনিয়ন এবং তার টেরিটরির মধ্যে কাজ করে থাকে। অর্থাৎ সংবিধানের যে প্রথম তফসিল রয়েছে, ফার্স্ট শিডিউল রয়েছে, সেখানে কেন্দ্র এবং রাজ্য শাসিত অঞ্চলের নাম উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট পার্টে তারা আমাদের যে পার্ট রয়েছে, অধ্যায়, পার্ট বা অধ্যায়, সেখানে কি রয়েছে, 4টে আর্টিকেল রয়েছে। সেখানে বলা হয়েছে আর্টিকেল 1 বলেছে ভারতের ভারত একটা, এই যে বলেছে ইন্ডিয়া, ভারত একটা ইউনিয়ন অফ স্টেট। 2 বলা হয়েছে যে নতুন রাজ্য গঠন করা যেতে পারে। 3 নম্বরে বলা হয়েছে যে নতুন রাজ্যের বাউন্ডারি চেঞ্জ করা যেতে পারে। 4 নম্বরে বলা আছে যে 2 নম্বর 3 নম্বর পদ্ধতিকে কিভাবে করা যাবে, সংশোধন করা যাবে বা কিভাবে কার্যকরী করা হবে, এইটুকু ফার্স্ট পার্টে বলা আছে। এর বাইরে পার্টের মধ্যে কিন্তু আর কিছু লেখা নেই, মানে কনস্টিটিউশনে। কিন্তু যখন এই ফার্স্ট শিডিউলে যাব, সেই শিডিউলের মধ্যে বলা রয়েছে যে আমাদের কতগুলো রাজ্য রয়েছে, সেই রাজ্য কবে গঠিত হয়েছে, সেই রাজ্যের বাউন্ডারি কতটা, সেই রাজ্যের জনসংখ্যা কতটা, সেই রাজ্য থেকে কতজন মেম্বার, মানে কতজন, মানে কিভাবে সেই রাজ্য গঠিত হয়েছে, সেই রাজ্যের ধর্ম কি রয়েছে, সেই সমস্ত কিছু শিডিউলের মধ্যে। এই জন্য বলেছিলাম শিডিউলটা হচ্ছে মানে বইয়ের মতো, সেখানে এগুলো সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। ওকে, এবার ফার্স্ট পার্ট, পার্ট নাম্বার 1, সংবিধানের আর্টিকেল নাম্বার 1 কি বলা হয়েছে, বলা হয়েছে ভারতকে বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেট বা রাজ্য সমূহের ইউনিয়ন। তো আমি প্রথম দিন আলোচনা করেছিলাম যে ইউনিয়ন অফ স্টেট মানে অনেকগুলো রাজ্য রয়েছে, তারা একসাথে মিলে একটা ইউনিয়ন গঠন করেছে। তুমি যদি কোনো একটা ইউনিয়ন করো, যে কোনো ইউনিয়ন করো, তাহলে সেই ইউনিয়নের মধ্যে কি তোমাদের নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে, সেই নিজস্ব আইডেন্টিটি তোমরা রাখবে, এবং তার সাথে সাথে কি হবে, কিন্তু তোমরা সেইখানে আইডেন্টিটি থাকলেও তোমরা কিভাবে একসাথে কোনো না কোনো একটা দাবি তোমরা চাইবে, একটা দাবি পূরণ করতে চাইবে। এটা হচ্ছে সেরকম ব্যাপার। তাহলে ভারতের মধ্যে অনেকগুলো কি রয়েছে, রাজ্য রয়েছে। সেই রাজ্যের মধ্য থেকে, সেই যে রাজ্য রয়েছে, সেই রাজ্যের মধ্য থেকে তারা কি করছে, যে বিভিন্ন ধরনের সেই রাজ্যের মধ্য থেকে তারা যে যার শাসন করছে, এবং সেই শাসন অনুযায়ী তারা একে অপরের সাথে সম্পর্ক রয়েছে, সেটা আমরা আলোচনা করব। এবার যে ভারতের যে সংবিধান রয়েছে, সেখানে কোনো জায়গায় কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থাকলেও ভারতকে কিন্তু যুক্তরাষ্ট্র বা ফেডারেশন বলা হয়নি, বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেট। আমি আগের দিন যুক্তরাষ্ট্র কথাটাও আলোচনা করেছিলাম, যে যুক্তরাষ্ট্র কোন জায়গাকে বা কোন জিনিসটাকে বলা হয়, যুক্তরাষ্ট্র বা ফেডারেশন হয় যার মধ্যে অনেকগুলো স্টেটস বা অনেকগুলো দেশ এভাবে একসাথে যুক্ত থাকবে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র যদি হয়, সেক্ষেত্রে সেই তার মধ্যে যে স্টেটস গুলো আছে, তারা একে অপরে যে কোনো সময় যদি মনে হয় বেরিয়ে যেতে পারে, কিন্তু এবং তাদের মধ্যে কিন্তু প্রপার ভীষণ পাওয়ার রয়েছে। কিন্তু ইউনিয়ন অফ স্টেট যদি হয়, কেউ কিন্তু বেরোতে পারবে না। মানে আজকের দিনে যদি পশ্চিমবঙ্গ মনে করে ভারত থেকে বেরিয়ে আলাদা দেশ করব, করতে পারবে, ঠিক আছে। কিন্তু আমেরিকার মধ্যে যেসব স্টেটস গুলো রয়েছে, তারা যদি মনে করে ওখান থেকে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। আর অনেক রকম আমরা আরো অনেক কিছু আলোচনা করব, কি পার্থক্য রয়েছে, যে আরো মানে কিছু ফ্যাক্ট আমি আস্তে আস্তে আলোচনা করব। এবার আমরা একটু ইতিহাসে পেছনের দিকে যাব। পেছনের দিকে যাব বলতে কি, যখন ভারত স্বাধীন হয়, ঠিক আছে, যখন ভারত স্বাধীন হয় 1947 সালে ভারতের ম্যাপ কেমন ছিল, ভারতের ম্যাপ ছিল দেখো এইরকম, সুন্দর একটা ম্যাপ দেখতে পাচ্ছ, বেশ কালারফুল ম্যাপ। আমি গুগলে দেখেছিলাম, বেশিরভাগই ব্ল্যাক এন্ড হোয়াইট ম্যাপ পাচ্ছিলাম, একটাই সুন্দর করে একটা কালার ম্যাপ পেয়েছি, আমি সুন্দর করে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ভারত যখন স্বাধীন হয়, ভারত যখন 1947 সালে স্বাধীন হয়, তখন ভারতের অবস্থা ছিল এইরকম।
এরকম বলবে সুন্দর তো রঙিন রঙিন ভারত ছিল। ব্যাপারটা রঙিন রঙিন নয়, ব্যাপারটা হচ্ছে যে পিঙ্ক আর ইয়েলো কালারের মধ্যে একটা ব্যাপার ছিল। কি ব্যাপার ছিল দেখো, নিচে সুন্দর করে লেখা আছে দেখো। এই যে পিঙ্ক কালার এগুলো রয়েছে সেগুলো রয়েছে প্রিন্সলি স্টেটস, আর যেগুলো ইয়েলো কালার রয়েছে সেগুলো হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া। মানে ভারতের মধ্যে কিছু কিছু অংশ ছিল যেগুলো হচ্ছে ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল। গণপরিষদ পড়ানোর সময় বলেছিলাম, আমি এটা দেখিয়েছিলাম, মনে আছে আশা করি, যে কিছু কিছু ছিল প্রিন্সলি স্টেটস মানে দেশীয় রাজ্য, কিছু ছিল ব্রিটিশ ইন্ডিয়া মানে ব্রিটিশ শাসিত প্রদেশ। মানে যেগুলো ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল সেখানে আইনসভা রয়েছে, সেখানে আইন তৈরি হয়, সেই আইন অনুযায়ী কাজ হয়। কিন্তু যেগুলো প্রিন্সলি স্টেটস রয়েছে সেগুলোতে যে নবাব রয়েছে, সেই নবাবের কথা অনুযায়ী কিন্তু কাজকর্ম হবে। নবাব বললো চলো তাহলে চলবে, নবাব যদি বললো বসো তাহলে বসবে। মুদ্রা কথা এটাই, যে নবাব যা বলবে বাবু নবাবের অনুযায়ী কাজকর্ম চলবে, এর বাইরে কেউ নিজের মতো কথাবার্তা বলতে পারবে না। প্রত্যেকের মধ্যে যে যার একটা কন্ট্রোল করার ব্যাপার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি হলো, যখন 1947 সালে স্বাধীনতা যখন দেওয়া হয়েছিল, ঠিক আছে, তাহলে দুটো ভাগ ছিল, কিছু ছিল ব্রিটিশ, যে যেটা বুঝতে পারবে না আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, ঠিক আছে। কিছু ছিল ব্রিটিশ শাসিত প্রদেশ মানে যেগুলো ব্রিটিশ সরকার শাসন করত, কিছু ছিল দেশীয় রাজ্য, এদেরকে নিয়ে ভারতের ইউনিয়ন গঠিত ছিল। এবার যখন 1947 সালে স্বাধীন হয় তখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়। সেখানে ভারতকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হয় ব্রিটিশ শাসিত প্রদেশ, একটা হয় ভারত, আর একটা হয় পাকিস্তান, দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। এবার সেখানে ক্যাবিনেট মিশন যখন 1946 সালে তারা ঘোষণা করে, সেখানে অন্তর্বর্তীকালীন, দেখো এগুলো আমরা অলরেডি পড়েছি বলে এখন পড়তে গিয়ে আমাদের অসুবিধা হচ্ছে না, যে ক্যাবিনেট মিশন দ্বারা গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশীয় রাজ্যগুলিকে সংযুক্ত করার জন্য বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে একটি দপ্তর গঠন করেছিল, তার নেতৃত্বে সংযুক্তিকরণ হয়েছিল। মানে 1900 ক্যাবিনেট মিশন যেটা স্যার হয়েছিল। হ্যাঁ, কিছু বলছো? স্যার স্বতন্ত্র ডোমিনিয়ন এইটার মানেটা কি? হ্যাঁ, বলছি হ্যাঁ। তো হ্যাঁ এবার, হ্যাঁ এটা তুমি বলছো স্বতন্ত্র ডোমিনিয়ন। আচ্ছা, স্বতন্ত্র ভারত পাকিস্তান নামে দুটি স্বতন্ত্র ডমিনিয়নের কথা ঘোষণা করা হয়। স্বতন্ত্র মানে নিজেরাই শাসন করবে, মানে ভারতকে শাসন করার জন্য কেউ যে রয়েছে সেরকম নয়। ডোমিনিয়ন মানে একটা অঞ্চলকে বলা হচ্ছে ডোমিনিয়ন। মানে তোমার বাড়িকে কি বলা হয়? ডোমিসিল বলা হয়, কথাটা শুনেছো তো? ডোমিসিল, ডমিসিল কথাটা শুনেছো? সেরকম ডমিনিয়ন কথাটার মানে হচ্ছে একটা অঞ্চল। যে সাপোজ এরকম একটা তোমার টোটাল অঞ্চল রয়েছে, সেটাকে তুমি দুটো ভাগ করলে, এটা হবে ইন্ডিয়া, এটা হবে পাকিস্তান। তাহলে দুটো কি হবে? ইন্ডিয়া নিজেরা শাসন করবে, পাকিস্তান নিজেরা শাসন করলো, তাহলে দুটো ডোমিনিয়ন হয়ে গেল। ইন্ডিয়া একটা ডমিনিয়ন, পাকিস্তান একটা ডমিনিয়ন। এবার তারা নিজেদেরকে পরবর্তীকালে যখন কনস্টিটিউশন রচনা করবে তখন তারা দেশ হয়ে যাবে, কিন্তু যতদিন না তারা সংবিধান বা কনস্টিটিউশন রচনা করছে ততদিন তারা ডমিনিয়ন হিসেবে থাকবে। কারণ ডোমিনিয়ন হিসেবে কেন থাকছে? কারণ নিজস্ব তাদের তো কোনো আইন তৈরি হয়নি, তাদেরকে কোনো না কোনো আইনের আন্ডারে থাকতে হচ্ছে, সেই কারণে তারা ব্রিটিশদের আন্ডারে ডোমিনিয়নে থাকছে, কিন্তু স্বতন্ত্র। এবার যখনই 1950 সালে সংবিধান হয়ে যাবে, তোমরা নিজেদেরকে দেশ হিসেবে, স্টেট হিসেবে ডিক্লেয়ার করে দেবে, কোনো সমস্যা নেই। এবার বুঝতে পারলাম কথাটা কি? ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার 1946 সালে যে ক্যাবিনেট মিশন হয়েছিল, তারা বলেছে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল। সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে আমাদের আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে এই স্টেট গুলোকে ইউনিফিকেশন করা হয়েছিল। মানে যখন ভারতকে ভাগ করা হয়েছিল এরকম ভাবে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে ছিল, কোনো জায়গায় মাঝখানে দেশীয় রাজ্য, কোনো জায়গায় ব্রিটিশ শাসিত প্রদেশ, বিভিন্ন রকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে গল্প আছে। এবার আরো গল্প, আবার গন্ডগোলটা কি হয়ে গেছে? গন্ডগোলটা হয়ে গেছে ভারতীয় স্বাধীনতা আইনে। আইনে কি বলে দেওয়া হয়েছে? যেসব ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল, যেসব ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল তাদেরকে এমনি ভাগ করে দেওয়া হয়েছে। তাদেরকে বলে দেওয়া হয়েছে বাবু ব্রিটিশ শাসিত প্রদেশ তোমাদের রয়েছে, তো তার মধ্যে কোনটা কোনটা ব্রিটিশ ইন্ডিয়া, মানে দেখো ইয়েলো অংশগুলো সেগুলো ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে রয়েছে। তাহলে সেই জায়গাগুলো ব্রিটিশ সরকার যেটা বলেছে সেটাই হবে। সেখানে ব্রিটিশ সরকার বলেছে যেগুলো হিন্দু রয়েছে, হিন্দু যেসব জায়গা রয়েছে সেগুলো ইন্ডিয়া হবে, আর যেগুলো পাকিস্তান মানে যেগুলো মুসলিম রয়েছে সেগুলো বাংলা মানে পাকিস্তান হবে। তো তারা বলে দিয়েছে, তো তার নিয়ে কোনো সমস্যা নেই। ওই জন্য তারা ভাগ করেছে। মাঝখানে পাঞ্জাবের মধ্যে হিন্দু পাঞ্জাবকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, বাংলাকে দুভাগে ভাগ করে, ওয়েস্ট বেঙ্গলকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। ভালো কথা।
এটা নিয়ে কারো অসুবিধা নেই, কারণ এগুলো দেখো ইয়েলোর অংশের মধ্যে রয়েছে, ম্যাপটা দেখো বুঝতে পারবে। ইয়েলো অংশের মধ্যে পাঞ্জাব, বেঙ্গল, বিহার, ইউনাইটেড প্রভিন্স, সেন্ট্রাল প্রভিন্স, মাদ্রাজ প্রেসিডেন্সি, বম্বে প্রেসিডেন্সি, এগুলো যেহেতু তার আন্ডারে ছিল, ব্রিটিশ শাসিত প্রদেশ, বলে ব্রিটিশ সরকার যেটা বলবে বাবু সেটাই হবে। তো তারা বললো ভাগ হবে, ভাগ হবে, এইভাবে হবে, হয়ে গেছে, কোনো চাপ নেই। সমস্যা হলো বা বিশেষ অপশন দেওয়া হলো কাদের, যেসব দেশীয় রাজ্য ছিল, প্রিন্সলি স্টেটস যেগুলো ছিল, তাদেরকে অপশন দেওয়া হলো যে বাবু তুমি দেশীয় রাজ্য রয়েছো, তোমাদের কাছে অপশন আছে। কি অপশন? তোমরা হিন্দু হও মুসলিম হও কোনো ম্যাটার করে না, তোমরা যদি চাও ভারতে যোগ দিতে পারো, তোমরা যদি চাও পাকিস্তানে যোগ দিতে পারো, তোমরা যদি চাও স্বাধীন রাজ্য হিসেবে অবস্থান করতে পারো। মানে তোমাকে দেখো তিনটে অপশন দিয়েছে, যে তুমি ভারতে যেতে পারো, পাকিস্তানে যেতে পারো, বা স্বাধীন থাকতে পারো। যেসব প্রিন্সলি স্টেট রয়েছে তাদেরকে বলা হলো যে তোমাদের কাছে অপশনস রয়েছে। তো দেখো যদি কাউকে তুমি অপশনস দাও, তাহলে অপশন দিলে তারা অপশন মতোই ভাববে। তুমি যদি বলো তোমাকে ক্লাস করতেই হবে, লাইভ ক্লাস করতেই হবে, তাহলে তোমরা করতে হবে। কিন্তু যদি বলা হয় লাইভ ক্লাস করতেও পারো, নাও করতে পারো, রেকর্ডিং পেয়ে যাবে, তাহলে কি করবে? তুমি বেশিরভাগ দিন ক্লাস করবে না, ও রেকর্ডিং তো আছে, অসুবিধা নেই। কিন্তু তোমাদের কোনো রেকর্ডিং এর ব্যবস্থা ইচ্ছে করে স্যার করেনি, সেই জন্য তোমাদেরকে লাইভ ক্লাস করতে হবে, বাধ্য। তো সেরকম যখনই তাদেরকে বাবা প্রস্তাব দিয়ে দিয়েছে, বিকল্প দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ বিভিন্ন রকমের গল্প বলছে। তো এরকম যে দেশীয় রাজ্য ছিল, এরকম কিন্তু 552টা এরকম দেশীয় রাজ্য ছিল। ম্যাপে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারে রয়েছে, বিভিন্ন রকমের ভাগ রয়েছে। তো তার মধ্যে 552টা দেশীয় রাজ্যের মধ্যে অলমোস্ট যখন 1947 সালে ভারত স্বাধীন হয়, অলমোস্ট 549টা রাজ্য ভারতে যুক্ত হয়ে গেছিল। তারা কম বেশি বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা ভারতের সাথে যুক্ত হব। এবার যে হঠাৎ করে বলতেই যে তারা হয়ে গেছে সেরকম ব্যাপার না। যেমন 1947 সালের 11ই আগস্ট, মানে স্বাধীনতার জাস্ট 4 দিন আগে, যোধপুরের শাসক ছিল মহারাজা হনবন্ত সিং। তিনি যোগদানের সময় দলিল মানে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন বলে একটা জিনিস হতো, সেখানে স্বাক্ষর করতে হতো। তো যুবরাজে মানে যোধপুরের যে শাসক ছিল, যোধপুর দেখো দেখতে পাচ্ছ ওই যে আজমের, মেওয়াড়, রাজপুতানা যে অঞ্চলটা রয়েছে, রাজস্থানের অঞ্চল রয়েছে, ওখানে যোধপুর রয়েছে। তো তারা তো বলছে প্রথম থেকে কোনো মতে হনুমান সিং যুক্ত হতে চাইছে না। তো সেখানে হচ্ছে একে কি বলে আমাদের বল্লভভাই প্যাটেল, ভিকে মেনন, তারা গেছিল। তো সেখানে একটা বেশ সুন্দর গল্প হয়েছে, তোমরা গুগল করবে, দেখবে যোধপুর কিভাবে অ্যাটাচ হয়েছে, হেভি গল্প পাবে। সে মহারাজা হনুমান সিং সাইন করার জন্য ডেকেছে। এবার যে লর্ড মাউন্ট ব্যাটেনও ছিল, কেভিন ভিকে মেননও ছিল, সবাই ছিল। এবার সবসময় ছিল, অসুবিধা নেই। এবার যখনই একটু বাইরে গিয়েছে তোমার হচ্ছে মাউন্ট ব্যাটেন, সঙ্গে সঙ্গে হনুমান সিং কি করেছে, একটা পিস্তল বের করেছে, দিয়ে মেননের মানে মাথার উপরে ঠেকিয়েছে, ঠিক আছে? এবার যেই ঠেকিয়েছে সঙ্গে সঙ্গে আয় আয় সব পিস্তল তুলেছে, পিস্তল তুলেছে, সবাই দৌড়ে এসেছে। এবার হচ্ছে মাউন্ট ব্যাটেনের সঙ্গে সঙ্গে এসে গেছে, আরে আরে তুমি কি করছো? ভিকে মানেন কোন রকমের বিকার নেই, সঙ্গে সঙ্গে বলছে যদি আপনি আমার মাথায় গুলিটা করেন, তারপরে যতটুকু সম্মান বা জিনিস আপনি পাবে বলে আশা করছেন, কিছুই পাবেন না, আপনার সবকিছু হাত থেকে চলে যাবে। তখন হনুমান সিং সেই পিস্তলটা তার হাতে মানে সে অ্যাকচুয়ালি হনুমান সিং সাইনই করতো, কিন্তু একটু টেস্ট করছিল যে তাকে দেখে ভয় পায় কিনা। কিন্তু ভিকে মানন এত কনফিডেন্সের সাথে জিনিসটা করলো, তখন তার হাতে পিস্তলটা দিয়ে বলল যে না, আমি পিস্তলটাই আপনাকে স্যারেন্ডার করছি, আমি ভারতের সাথে যুক্ত হতে চাই। একটা সুন্দর গল্প আছে, তোমরা গুগল করবে, সুন্দর গল্প পাবে যোধপুরের অ্যাটাচমেন্টের ওপরে, ঠিক আছে? এবার 30শে জুলাই 1947, দেখো 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হওয়ার আরো কিছুদিন আগে, 30শে জুলাই 1947 সালে ত্রিবাঙ্কুর বা যেটাকে ট্রিবাঙ্কর বলা হয়, ট্রাভাঙ্কর বলা হয়, সেটা ভারতে যোগদান করে। এই ত্রিবাঙ্কুরের যে দেওয়ান, সে কোনো মতে ভারতের সাথে অ্যাটাচড হতে চায়নি, যুক্ত হতে চায়নি, কারণ ত্রিবাঙ্কুর দিয়ে প্রচুর ট্রেড হতো। তো সে বলছে বাবু আমি যুক্ত হব না, কোনো মতে সে যুক্ত হতে চাইছে না, বলে আমি স্বাধীন হব, একবার বলে পাকিস্তানে যাবো, একবার বলে স্বাধীন হব, বহু রকমের গন্ডগোল পাকাচ্ছে। তো তাকে এমন ভাবে হচ্ছে প্রেসারাইজ করা হয়েছে, সে বাধ্য হয়ে যুক্ত হয়েছে। তো এদেরকে মানে যুক্ত করতে আমাদের বল্লভভাই প্যাটেলের প্রচুর যাকে বলা হয় কাঠখড় পোড়াতে হয়েছে, ঠিক আছে? তবুও 47 সালে স্বাধীন হওয়ার আগে মোটামুটি 549টা দেশীয় রাজ্য অ্যাটাচড হয়ে গেছে। কিন্তু 3টে রাজ্য প্রচুর বদমাশি করছে, তারা কেউ কোনো মতে অ্যাটাচমেন্ট হতে চাইছে না। কে কে 3জন লোক? হায়দ্রাবাদ, জুনাগড় আর কাশ্মীর। তারা কোনো মতে অ্যাটাচড হতে চাইছে না, তারা বলে না আমরা বাবু হব না। তারা বলে আমাদের 1 বছর সময় দাও, আমাদের একটু ভাবতে হবে, ঠিক আছে? 1 বছরের তারা সময় চেয়েছে সাইন করার জন্য, বলছে ঠিক আছে। পাকিস্তানও 1 বছরের সময় দিয়েছে, ইন্ডিয়াও 1 বছরের সময় দিয়েছে। এবার প্রথমে আসি 3জনের গল্পে, প্রথমে আসি হায়দ্রাবাদ কিভাবে অ্যাটাচড হলো।
এবার হায়দ্রাবাদ যখন 1947 সালে হায়দ্রাবাদের নিজাম ছিল, হায়দ্রাবাদের যে শাসক হতো নিজাম বলা হতো, তার নাম ছিল মীর উসমান আলী খান। তো সে ভদ্রলোক কি করেছে, তার খুব ইচ্ছে, যেহেতু একজন মুসলিম ছিল, তো তার ইচ্ছে বাবু পাকিস্তানের সাথে যুক্ত হবে। কিন্তু হায়দ্রাবাদের অবস্থান দেখো, এই যে ম্যাপ দেখতে পাচ্ছ, তার মধ্যে ম্যাপের মধ্যে হায়দ্রাবাদ কোথায় দেখো, ভারতের পুরো মাঝ বরাবর, পুরো মাঝখানে দেখো হায়দ্রাবাদ রয়েছে। তার মানে যদি হায়দ্রাবাদ যদি একটা আলাদা করে দেশ হয়, তাহলে তুমি যদি সেন্ট্রাল প্রভিন্স থেকে মানে কোনো একটা অন্য জায়গায় আসতে চাও, তাহলে তোমাকে হায়দ্রাবাদে ঢুকতে গেলে ভিসা নিতে হবে, তারপর আবার একটা নিতে হবে, মানে মোদ্দা কথা তোমাকে বহুবার ভিসা নিয়ে আসতে হবে। এবার একটা দেশের মধ্যে যদি আরেকটা দেশ থাকে, সে আবার যদি পাকিস্তান হয়, তাহলে সেই দেশের তো ইন্টারনাল, এবার দেখো চারদিক থেকে তোমার ঘেরা, ভারতের যে মূল ভূখণ্ড দিয়ে চারদিক থেকে ঘেরা, তাহলে একটা সমস্যাজনক ব্যাপার হবে। ওই জন্য কোনো মতে হায়দ্রাবাদকে ইন্ডিয়া চাইছে না যে যাতে পাকিস্তানের সাথে অ্যাটাচড হোক। যদি সাইডে হয় আলাদা কথা, কিন্তু হায়দ্রাবাদ যেহেতু ভারতের মাঝে অবস্থিত, তাহলে সম্ভব না। এই কারণে প্রথমে 1 বছরের টাইম ছিল মীর উসমান আলী। তো তিনি কি করেছিলেন, তিনি বলছেন না আমি বাবু 1 বছরের আমার সময় চাই, তো 1 বছর আমাকে ভাবতে হবে। কিন্তু তিনি কি করেছিলেন, তার যে ডিফেন্সের জন্য, প্রতিকার ব্যবস্থার জন্য একটা সেনাবাহিনী তৈরি করেছেন, যাদেরকে টাকা দিয়ে তিনি রাখতেন। তার নাম ছিল রাজাকার। ঠিক আছে, এই রাজাকাররা কি করতো, খুব মানে বদমাস টাইপের, ঠিক বদমাস বলতে খুব খারাপ। পাশাপাশি দেখো তারা কি করতো, পাশাপাশি যে অঞ্চলগুলো যেত, এই যে বম্বেতে যেত, সেন্ট্রাল প্রভিন্সে যেত, মাদ্রাসে যেত, সেখানে যে সেখানকার লোকেদেরকে মারতো, সেখানকার যেসব মহিলারা হতো তাদের সঙ্গে তাদেরকে রেপ করে, তাদেরকে বিভিন্ন ভাবে যাকে বলা হয় এ করে চলে আসতো আবার হায়দ্রাবাদ। আর তখন ইন্ডিয়া আর ওখানে ঢুকতে পারছে না, কেন, আলাদা দেশ। তো রাজাকার কি করতো, যাকে বলে একদম চারিদিকের অবস্থা একদম মারাত্মক করে রেখেছিল, কোনো মতে কেউ শুনছে না। এবার তার টাকা তো যেহেতু মানে তোমার স্যার এই হায়দ্রাবাদ, রজাকার নিয়েই কি বাংলাদেশে? না রাজাকার নিয়ে হচ্ছে একটা স্যার হ্যাঁ বলো বলো। বলছি এই রজাকার হুম। নিয়েই বাংলাদেশে ঝামেলাটা হচ্ছিল। ব্যাপারটা হচ্ছে মানে কি বলতো, মানে মানে কি বলবো, স্টেটমেন্ট খুব বেশি দেওয়া উচিত নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে, হ্যাঁ ব্যাপারটা ঝামেলা বলতে এটা আমি একটু বলতে কুণ্ঠিত বোধ করছি আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে রাজাকার যেটা রয়েছে ঠিক সেটা আছে হচ্ছে, স্যার, বাদ দিন। মানে বুঝতেই পারছো, মানে একটু মানে বলাটা সমস্যা হবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো এই রাজাকার বেসিক্যালি এদের ছিল তো ঠিক আছে বাংলাদেশের স্যার, মধ্যে বোঝান। যেসব, হুম, বাংলাদেশের মধ্যে এরা হচ্ছে মানে এদেরকে বাংলাদেশের লোকেরা হিরো মনে করে আর কি, বিকজ এরা হচ্ছে মুসলিম। বাংলাদেশেও যেহেতু মুসলিম রয়েছে, তো ব্যাপারটা একটু তারা যেহেতু এটা করেছে, তো এটা ভালো একটা ব্যাপার আর কি। যাই হোক সবকিছু মানে বলাটা একটু সমস্যার ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক এই রাজাকার যারা রয়েছে তারা প্রচুর অত্যাচার চারিদিকে করছে, এই নিয়ে সিনেমাও আছে, মুভিও একটা রয়েছে। সে কি একটা মুভিটা আমার খেয়াল নেই, কিছুদিন আগে বেরিয়েছিল একটা, রাজাকার রাজাকার বলেই সম্ভবত মুভিটার নাম। তো এরা গন্ডগোল করছে, কিন্তু হায়দ্রাবাদের মধ্যেই একটা গন্ডগোল হচ্ছে, প্রচন্ড বড় বিদ্রোহ ছিল, তেলেঙ্গানা বিদ্রোহ। মানে হায়দ্রাবাদ থেকে, মানে অন্ধ্রপ্রদেশ থেকে হায়দ্রাবাদ থেকে তেলেঙ্গানা, দেখো হায়দ্রাবাদের যে অংশ, আজকের দিনে হায়দ্রাবাদ দেখো, এটা কিন্তু শহর না, পুরো যদি দেখো এর মধ্যে পুরো তেলেঙ্গানা রয়েছে, এবং অন্ধ্রপ্রদেশের একটা বিশেষ অনেক অংশ রয়েছে, মহারাষ্ট্রের একটা অংশ রয়েছে, অনেকটা বড় অংশ রয়েছে। হায়দ্রাবাদ তখন একটা শহর নয়, পুরো জায়গাটাই ছিল হায়দ্রাবাদ, ঠিক আছে, এত বড় জায়গা। হুম, তো সেই জন্য তেলেঙ্গানার যে অঞ্চল তারা চাইছে সেপারেট হতে, তো তারা বিদ্রোহ করছে, তারা বহুদিন ধরে বিদ্রোহ করছে। এবার 1947 সালে তারা যখন দেখলো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওই দিক থেকে চাপ দিচ্ছে, আর এই দিক থেকে তেলেঙ্গানা মানে গভর্নমেন্ট শহরের মধ্যে তারাও বিদ্রোহ করছে, তো সেই কারণে মীর উসমান আলী বলল যে ভারতের সঙ্গে একটা স্ট্যান্ড এন্ড স্টিল এগ্রিমেন্ট স্বাক্ষর করলো। যে বাবু যে ভারতকে বললো যে 1 বছর আমাদের এই যে সময় দাও, আমরা ভেবে দেখবো। কিন্তু সে কি করলো, ওইদিকে পাকিস্তানকে সেই সময় 20 কোটি টাকা তাদেরকে দান মানে চুক্তি দিল, ধার দিল, ঠিক আছে। আর তখনকার দিনে 20 কোটি মানে বুঝতে পারছো আজকের দিনে প্রচুর টাকা, ঠিক আছে। পাকিস্তানকে এদিকে টাকা ধার দিচ্ছে, যাতে পাকিস্তান হচ্ছে ভারতকে এ করতে পারে, ঠিক আছে। এবার এতে তো বল্লভভাই প্যাটেল প্রচন্ড রেগে গেছে, যে বলছে হ্যাঁ ভারতের মধ্যে থেকে আমাদেরকে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট করে তুমি পাকিস্তানের সাথে এই করছো, তো সে খুব রেগে গেছে। এবার এদিক থেকে হায়দ্রাবাদও তোমার মানে মানে যাকে বলে ধমক দিচ্ছে, যে কি, যে তুমি যদি আমাদেরকে আক্রমণ করো আমরা ইউনাইটেড নেশনে চলে যাব। তো ইউনাইটেড নেশন মানে আমাদের যে জাতিসংঘ রয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চলে যাব, মানে আন্তর্জাতিক দিক থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে।
তো সেই জন্য কিছু করতে পারছে না এবং নেহেরু সেই জন্য ভয় পাচ্ছে, জওহরলাল নেহেরু ভয় পাচ্ছে যে না না ইউনাইটেড নেশনে যদি যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে, ওই জন্য কোনো মতে কিছু করতে চাইছে না। তখন বলল, সেই জন্য বলছে যে সেই নিজাম কি করে ভারতের সেনাকে সেই দেশীয় রাজ্যে ঢুকতে দিতে অস্বীকার করে। তো এই জন্য জওহরলাল নেহেরু কি করলো, এটা বেসিক্যালি জওহরলাল নেহেরু করেনি, এটা বল্লভভাই প্যাটেল করেছিল। এবং অনেকে বলে জওহরলাল নেহেরুকে না জিজ্ঞেস করেই বল্লভভাই প্যাটেল পুলিশকে পাঠিয়ে দিয়েছে, যা ওদেরকে মেরে দিয়ে হায়দ্রাবাদ দখল করে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা জওহরলাল নেহেরু 1948 স্যার সালে। টাকাটা কে দিয়েছিল? টাকাটা এই যে নিজাম, এই যে হায়দ্রাবাদের যে নিজাম ছিল মীর উসমান আলী খান, পাকিস্তানকে দিয়েছিল টাকা, আচ্ছা। যাতে যাতে হচ্ছে তারা হচ্ছে টেরোরিজমটাকে ফেলায় আর কি। ঠিক আছে, মানে বুঝতেই পারছো, আর কি বলবো, বেশি কথা বলে লাভ নেই। তো পুলিশি অপারেশন করলো, যে পুলিশকে পাঠালো, পুলিশে যেটার নাম ছিল অপারেশন পোলো। ঠিক আছে, তো সে অপারেশন পোলো হলো, যেখানে পুলিশ গেল হায়দ্রাবাদের রাজাকারদেরকে ধরে ধরে মানে বন্দি করলো এবং হায়দ্রাবাদকে টোটাল ক্যাপচার করলো। তার নাম হলো অপারেশন পোলো, পুলিশি অ্যাকশন। তো ইউনাইটেড নেশনের কাছে গেল, তো ইউনাইটেড নেশনের কাছে যখন এটা খবরটা গেল, তখন তারা বলে "এই আপনারা করেছেন কেন?" তখন বলছে যে আমরা তো আর্মি ঢোকাইনি তো। তো একদম সুন্দর করে যাকে কথা, যে আমরা তো আর্মি নিয়ে যাইনি, আমরা তো পুলিশ নিয়ে গেছি। আপনারা তো বলেছেন যে এখানে আমাদের ইন্ডিয়ান আর্মি ঢুকতে পারবে না, কিন্তু পুলিশ ঢুকতে পারবে না, এরকম তো কোনো ব্যাপার নেই। হয়ে গেছে, আর কি করতে পারি। সুন্দর করে একটা হেসে দিয়ে চলে এসেছিল। ঠিক আছে, তো সেই ছিল সেই সময় আমাদের বল্লভভাই প্যাটেল, খুব ইন্টারেস্টিং লোক ছিল। তো এইভাবে কি করে হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হয় পুলিশি পদক্ষেপের মাধ্যমে। অপারেশন পোলো নামটা মনে রাখতে হবে। গল্পটা এতটা, গল্প শুনলে তো ভালো লাগলো গল্পটা, না ভালো লাগলো না? গল্প মানে আমাদের ইতিহাস আর কি। হ্যাঁ স্যার, আচ্ছা, এবার আমাদের সেকেন্ড জায়গা, সেটা হচ্ছে জুনাগড়। ঠিক আছে, জুনাগড় ভারতের সাথে যুক্ত হয়েছিল গণভোট বা রেফারেন্ডামের মাধ্যমে। এবার রেফারেন্ডাম ব্যাপারটা কি? রেফারেন্ডাম ব্যাপারটা কি, এখানেও একটা ব্যাপার হচ্ছিল, সুন্দর একটা ব্যাপার চলছিল। এখানে একটা সুন্দর পলিটিক্স চলছিল। দেখো জুনাগড় কোথায় অবস্থিত ছিল, ম্যাপে দেখো, এই যে দেখো জুনাগড়, এই যে বালুচিস্তান দেখতে পাচ্ছ, এই যে বালুচিস্তান সিন্ধ প্রভিন্স দেখতে, সরি এটা না, হ্যাঁ এই জায়গাটা, এই যে সিন্ধ প্রভিন্স দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা ছিল আমাদের, আমি একটু দাগ মারছি, আহ গুজরাট, জুনাগড়, এই যে হায়দ্রাবাদের এই যে অংশটা ছিল, এই জায়গাটা ছিল জুনাগড়। ঠিক আছে, রেড কালারের যে আমি দেখো দাগটা মারবো, এইরকম এই জায়গাটা ছিল জুনাগড়, মানে ভারতের একদম সাইড পোর্শন। ঠিক আছে, তো এই জায়গায় ছিল জুনাগড়। তো জুনাগড়ের যে মানে জুনাগড় ছিল গুজরাটের অবস্থিত জুনাগড়। তো এটা ছিল অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্বশাসিত অঞ্চলের সমষ্টি, মানে সেই জায়গায় সেলফ গভর্নেন্স ছিল, মানে প্রত্যেকে যে যার শাসন করতো, অনেকগুলো অঞ্চলে ভাগ ছিল। তো জুনাগড়ের যে নবাব ছিল, বা তাদের মধ্যে একজন হেড ছিল নবাব, তার নাম ছিল তৃতীয় মোহাম্মদ মহম্মদ খান। মহম্মদ খান নামটা মনে রাখতে হবে। তো তিনি যেহেতু মুসলিম ছিলেন, তো তার ইচ্ছে কি হায়দ্রাবাদ পাকিস্তানের সাথে যুক্ত হবে। তো সে কি করেছে, 1947 সালের 15ই আগস্ট পাকিস্তানে যোগদান করে দিয়েছে। এবার এর আগে থেকে জুনাগড়কে বারবার ইন্ডিয়া নেওয়ার জন্য বলছে, তো মহাবত খান বলছে যে সেই একই ব্যাপার, 1 বছরের সময় দাও, হ্যান ত্যান। এবার এখানে একটা জুনাগড় এক ধরনের পলিটিক্স খেলছিল। ঠিক আছে, পলিটিক্স বলতে কি, দেখো এটা এখানে ব্যাপারটা রয়েছে, গল্পটা ছোট্ট করে এখানে রয়েছে, আমি একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। জুনাগড় কি করেছিল, সুন্দর একটা পলিটিক্স খেলেছিল। পলিটিক্স কেন, জুনাগড় আর কাশ্মীর দুটো জায়গা দেখতে পাচ্ছ, পরে রয়েছে কাশ্মীর। এবার সব জায়গায় মানে প্রথম থেকে পশ্চিম এরা চাইছিল, মানে ইন্ডিয়ার যারা জনগণ, মানে আমাদের বল্লভভাই প্যাটেল চাইছিল যে জুনাগড়ে রেফারেন্ডাম করা হোক। রেফারেন্ডাম মানে গণভোট, মানে জনগণের কাছে ভোট নেওয়া। এবার জুনাগড় সবসময় একটু পাকিস্তানের দিক থেকে সে চাইছিল যে যদি আমাদের এখানে রেফারেন্ডাম হয়, আমরা তখন দাবি দেবো যে কাশ্মীরেও যেন রেফারেন্ডাম হয়, যে আমাদের জায়গা দেশে রেফারেন্ডাম হচ্ছে, কাশ্মীরেও তাহলে রেফারেন্ডাম হোক, দাবি করবে। তাহলে এই প্রেসারটা তারা দেবে। এবার করলে কি সমস্যা, জুনাগড়ে যদি রেফারেন্ডাম হয়, তারা ভালো করেই জানে, এবং রেফারেন্ডাম যে হয়েছিল 99.95% ভোট, ঠিক আছে, ভারতের সাথে যুক্ত হওয়ার হয়েছিল। কারণ সেখানকার লোকেরা হিন্দু ছিল, শাসক ছিল মুসলিম, ফলে জানে যদি ভোট হয় তাহলে প্রত্যেকেই চাইবে ইন্ডিয়ার সাথে জয়েন্ট হতে। সেই জন্য জুনাগড়ের যে শাসক মহাবাদ খান, তিনি কোনো মতেই চাননি যে রেফারেন্ডাম হোক। কেন, এবার যখনই রেফারেন্ডামের কথা আসে সে বলছে ঠিক আছে আমাদের রেফারেন্ডাম হলে কাশ্মীরে হবে। এবার কাশ্মীরের ক্ষেত্রে কি সমস্যা, কাশ্মীরের রাজা হরি সিং তিনি হচ্ছেন হিন্দু, কিন্তু জনগণ হচ্ছে মুসলিম। ফলে কাশ্মীরে যদি রেফারেন্ডাম হয়, সঙ্গে সঙ্গে কাশ্মীর পাকিস্তানের কাছে চলে যাবে।
ফলে ইন্ডিয়া জুনাগড়ে পাওয়ার মানে করতে পারছে না, জুনাগড়ে রেফারেন্ডামের জন্য প্রেসার দিতে পারছে না। সেই সময় কি করলো, মানে বল্লভভাই প্যাটেল এখানে একটু মজা করলো। সে কি করলো, সেখানকার যারা জনগণ আছে তাদেরকে খেপিয়ে দিল। তাই বলে, "এই তোমাদের এরকম করছে, এই করছে, সেই করছে", জনগণের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে দিল, যাতে তারা আন্দোলন করে। ব্যাস, বিশৃঙ্খলা যেই তৈরি করালো, সেখানকার যারা হিন্দু এবং শিখরা প্রতিবাদ জানালো, এবং যখনই দেখলো পাকিস্তান জয়েন করছে, তারা প্রতিবাদ করে একটা, মানে যাকে বলে একটা গন্ডগোল তৈরি করে দেয়। তখন নবাব ভয় পেয়ে গেল যে বাবু এরকম তো অবস্থা, আমাকে তো মেরে দেবে। সে ভয়ে করাচি পালিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে কি হলো, বল্লভভাই প্যাটেল আর্মি দিয়ে পুরো জুনাগড়টাকে ঘিরে নিল, যাতে পাকিস্তান থেকে কেউ ঢুকতে না পারে, আর জুনাগড় থেকে কেউ বাইরে যেতে না পারে। একদম পুরোপুরি সিল করে দিল চারদিক থেকে। এবার হচ্ছে জুনাগড়ের রেফারেন্ডাম। গণভোট হলো, 99.95% ভোট পেল যে জুনাগড় ভারতের সাথে যোগ হয়ে গেল গণভোটের মাধ্যমে। আর যে নবাব ছিল সে তো বাবু চলে গেল, সে তো পালিয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে জুনাগড় ভারতের সাথে অ্যাটাচড হয়ে গেল। ঠিক আছে, এবার আসি কাশ্মীরের কথায়। কাশ্মীরে কি হলো, কাশ্মীরকে যুক্ত করা হয় অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে, যেটাকে বলে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন। এবার এই ব্যাপারটা কি, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি, এই যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন যে স্বাক্ষর, এটা যে শুধু কাশ্মীরে করা হয়েছিল সেরকম নয়, এটা সব জায়গাতেই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করা হতো। মানে জুনাগড়েও যখন হয়েছে রেফারেন্ডাম, রেফারেন্ডামের পরে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন, মানে এটা একটা ফাইল হতো, একটা কাগজ হতো, যে সেখানে বলছে যে আমি ভারতের সাথে যুক্ত হচ্ছি, সেই মর্মে আমি স্বাক্ষর করছি। যোধপুরে যখন হয়েছে, প্রত্যেক জায়গায় যখনই ভারতের সাথে অ্যাটাচড হয়েছে, তখন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করতে হতো। সে পাকিস্তান পাকিস্তানের ক্ষেত্রেও করতো, ভারত ভারতের ক্ষেত্রেও করতো। সব জায়গার যেসব নবাবরা ছিল, দেশীয় রাজ্য ছিল, সবাইকে এরকম ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করতে হয়েছে। ঠিক আছে, এটা ছিল দলিল যে তারা নিজের ইচ্ছেতে, কারণ যেহেতু বলা হয়েছিল যে তারা চাইলে স্বাধীন হতে পারে, ভারতে যুক্ত হতে পারে, পাকিস্তানে হতে পারে, ফলে এটা সাইন করার দরকার ছিল। তো তো সেই কারণে এটা কিন্তু প্রত্যেককে স্বাক্ষর করতে হতো। তো কাশ্মীরের ক্ষেত্রেও এটা হয়েছে। এবার কাশ্মীরের ক্ষেত্রে কি ব্যাপারটা হলো দেখা যাক। 1947 সালের 15ই আগস্ট সবাই স্বাধীন হলো, যুক্ত হলো। কাশ্মীর বলল যে আমি বাবু হিন্দুও, মানে ইন্ডিয়াতেও যাব না, পাকিস্তানেও যাব না, আমি স্বাধীনভাবে বসবাস করব, আমি স্বাধীন থাকবো। কেন? কারণ এখানে সমস্যা কি, মহারাজা হরি সিং ছিল কাশ্মীরের শাসক, তিনি জানতেন যদি পাকিস্তানে যায় তাহলে সমস্যা, কারণ পাকিস্তানে গেলেই সঙ্গে সঙ্গে পাকিস্তানের যে মানে হেড রয়েছে, সে হরি সিং কে সরিয়ে দেবে, কারণ হরি সিং যেহেতু হিন্দু আর পাকিস্তান মুসলিম, তো সঙ্গে সঙ্গে সে তো হরি সিং কে সরিয়ে যাবে। ইন্ডিয়াতে এলে সমস্যা, কারণ ইন্ডিয়াতে এলে হরি সিং আর রাজা হিসেবে যে শাসক, মহারাজা হিসেবে থাকতে পারবে না। ইন্ডিয়া হচ্ছে সেকুলার, সেখানে পুরো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কাশ্মীরে, ফলে সে আর রাজা থাকবে না। ফলে তার মধ্যে সমস্যা, সে বলে না, আমি যেমন আছি সেরকম থাকবো। তার যে চেয়ার, সিংহাসন তার ভীষণ প্রিয় ছিল, সে কোনো মতে কোনো কিছু দিকে যেতে চাইছে না। তো যেহেতু বলেছে 1947 সালের ভারত শাসন আইন বলেছে যে তুমি স্বাধীনভাবে থাকতে পারো, তো আহ, স্বাধীনভাবে থাকবো, কিন্তু স্বাধীনভাবে থাকলে কি হবে বাবু, নিজের নিরাপত্তা নিজেকে দেখতে হবে। তো যেসব রাজ্য স্বাধীনভাবে থাকবে তারা নিজের রাজ্যের বৈদেশিক আক্রমণ এবং অন্যান্য প্রতিকূল দায়িত্ব নিজেরাই গ্রহণ করবে। ফলে এবার যদি কাশ্মীরকে কেউ অ্যাটাক করে, তার দায়িত্ব কার হবে? হরি সিংকেই ডিফেন্ড করতে হবে। এবার পাকিস্তান প্রথম থেকে একটু করছিল, দেখছিল যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। দেখলো যখন কোনো মতে হরি সিং স্বাক্ষর, মানে পাকিস্তানেও আসতে চাইছে না, ইন্ডিয়াতেও যাচ্ছে না, পাকিস্তানের এবারে ধৈর্যের বাঁধ চলে গেল। পাকিস্তান তো দেখো সবসময় বিশ্বাসঘাতক, সবসময় একটা, মানে যাকে বলা হয়, আর কি বলবো, নতুন করে বলে লাভ নেই। তো সে কি করলো, একটা ফোর্স তৈরি করলো, আজাদ কাশ্মীর ফোর্স। তারা এলো, এসে কাশ্মীরের লোককে ধরে ধরে যেখানে যত হিন্দু পাচ্ছে সবাইকে মারছে, আর একদম যাকে বলে একদম খারাপ অবস্থা করে কাশ্মীর দখল করা শুরু করছে, এগিয়ে আসছে। এবার মহারাজা হরি সিং 6 দিন ধরে এরকম গল্প চলছে, ঠিক আছে, 5 দিন 6 দিন ধরে এরকম পুরো আস্তে আস্তে পাকিস্তানে এগিয়ে আসছে। এবার হরি সিং দেখে বুঝতে পারছে যে বাবু হচ্ছে অবস্থা খারাপ, কারণ কাশ্মীর যদি পুরো দখল করে নেয় তার তো আর কিছু থাকবে না। সেই জন্য বাধ্য হয়ে জওহরলাল নেহরুকে কন্ট্যাক্ট করলো। জওহরলাল নেহরু বললো ঠিক আছে, আমি তো আর্মি পাঠাবো, কিন্তু আর্মি পাঠাতে গেলে তো বাবু আমাকে তাকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশনে স্বাক্ষর করতে হবে তোমাকে, নাহলে আমি আর্মি কি করে পাঠাবো, আমি তো পাঠাতে পারবো না। ব্যাস, তখন মহারাজা হরি সিং বাধ্য হয়ে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশনে স্বাক্ষর করলো, দিয়ে বললো যে ঠিক আছে, আমি স্বাক্ষর করছি, এবার থেকে ভারত, মানে কাশ্মীর হচ্ছে ভারতেরই অংশ হবে। ঠিক আছে, সম্মতি, কিন্তু তার কিছু শর্ত ছিল। যে বলল যোগদান হবে, কিন্তু দেশে যে 3টে বিষয়, শুধু 3টে বিষয় আমি দেবো,
কাশ্মীরকে ডিফেন্স করা, কাশ্মীরের যে ডিফেন্স সিস্টেম আমাদের হবে, বৈদেশিক নীতি আমাদের হবে, মানে ভারতকে নিতে হবে প্রতিরক্ষা, বৈদেশিক নীতি এবং যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন ভারত দেখবে। কিন্তু দেশের মধ্যের যে ব্যাপার স্যাপার, যে কাশ্মীরের মধ্যে কি হবে, সেটা সেখানে কাশ্মীরের ইন্টারনাল ব্যাপার থাকবে, সেখানে ভারত মাথা গলাবে না। কিন্তু ভারতকে তার প্রতিরক্ষা, বৈদেশিক নীতি এবং যোগাযোগ ব্যবস্থা ভারতের হাতে থাকবে, এই শর্তে স্বাক্ষর করলো। তো জওহরলাল নেহরু বলছে ঠিক আছে, নেই মামার থেকে কানা মামা ভালো। হরি সিংও দেখছে নেই মামার থেকে কানা মামা, পাকিস্তানে যদি চলে যায় তো কিছু পাবো না, ভারতের সাথে থাকলে তো কিছু তো পাবো। তো মোটামুটি করে দুজনেই মোটামুটি স্বাক্ষর করে ইন্ডিয়া কি করলো, আর্মি পাঠিয়ে দিল। তো আর্মি পাঠিয়ে দেওয়ার পরে কাশ্মীরে যুদ্ধ হলো। এবার কাশ্মীরে যুদ্ধ হয়ে যাওয়ার পরে কাশ্মীরের যে উপরের অংশটা ছিল, কিছু অংশ পাকিস্তান দখল করে নিয়েছে। এই যে উপরের যে অংশটা ছিল, কিছু উপরের অংশ যেটা পাকিস্তান দখল করে নিয়েছে। এবার ভারত কি করছে, পেছন থেকে গিয়ে অ্যাটাক করে তাদেরকে এখান থেকে পেছানো শুরু করেছে। কিন্তু সেই সময় বল্লভভাই প্যাটেল, এই সময় তারা গিয়ে সঙ্গে সঙ্গে পাকিস্তান চলে গেছে ইউনাইটেড নেশনে। এবার বল্লভভাই প্যাটেল তখন বারবার বলছে যে আপনি একটু অপেক্ষা করুন, আপনি একদিন পরে যান, একটা দিন সময় দিন, একদিনের মধ্যে পাকিস্তানি যত ভিতরে এখানে ঢুকে বসে আছে সবাইকে আমরা মেরে বেরিয়ে দেবো, আপনি একদিন পরে ইউনাইটেড নেশনে যাবেন, একদিন পরে গেলে কোনো অসুবিধা নেই, আপনি একদিন পরে যাবেন, একদিনের মধ্যে আমরা সরিয়ে দেবো। কিন্তু জওহরলাল নেহরু পাকামি মেরে বললো না না, ইউনাইটেড নেশন রেগে যাবে, আমেরিকা রেগে যাবে, না না আমি চলে যাই। তো গেল, গিয়ে ইউনাইটেড নেশনে যেই ঢুকে গেল সঙ্গে সঙ্গে বললো সিজ ফায়ার। সিজ ফায়ার মানে বলা হলো যে যেখানে আছে, এখানে একটা কথা বলা হয় স্ট্যান্ড অ্যান্ড স্টিল এগ্রিমেন্ট, স্ট্যান্ড অ্যান্ড স্টিল এগ্রিমেন্ট হয়, মানে মোদ্দা কথা যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে যাও। তো এতটা পাকিস্তান এতটা দখল করে রেখেছিল, ভারত এতটা গেছে, সেই জায়গাটা এই অবস্থা রয়ে গেছে। এই জন্য এই জায়গাটাকে বলা হয় পিওকে, পাক অকুপায়েড কাশ্মীর। ঠিক আছে, আর বাকি অংশটাকে আজাদ কাশ্মীর বলা হচ্ছে। মানে সেই দিন যদি আমাদের জওহরলাল নেহরু একদিন পরে ইউনাইটেড নেশনে যেত, তাহলে আজকে কাশ্মীর ভারতের পুরোপুরি অংশ হয়ে যেত। কিন্তু শুধু তার নির্বুদ্ধিতার কারণে আজকে কাশ্মীর নিয়ে এত গন্ডগোল, এত লোক আর্মি মারা যাচ্ছে, শুধুমাত্র একজনের নির্বুদ্ধিতার কারণে, সেটা হচ্ছে জওহরলাল নেহরু। ঠিক আছে, বাট তারও ওর অবদান রয়েছে, এরকম নয় যে তিনি কিছু স্যার করেননি। হুম, বলো বলো বলো। স্যার বলছি যে কাশ্মীরে যে সেই হিন্দু পণ্ডিত হত্যা আর গণহত্যা ওটা কি একবারই হয়েছিল আর এটা এই সময়ই না পরবর্তীকালে? না, ওটা 1989, 1989 তে। ওটা যেটা হচ্ছে কাশ্মীর ফাইলস যে আচ্ছা সিনেমাটা আচ্ছা। রয়েছে, আর কাশ্মীরি পণ্ডিতদের উপরে অত্যাচার, হ্যাঁ ওটা হ্যাঁ সারা, হ্যাঁ। ওটা সারা জীবন হয়েছে। ওটা অরঙ্গজেবের সময় হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার যখন পাকিস্তান এই যে এই সময় হয়েছে 1989-এ, একদম যাকে বলা হয় মানে জড় সে উখাড় না, সেরকম ব্যাপার আর কি। ঠিক আছে, এই জায়গাগুলো হয়েছে, কিন্তু বারবার আর্মি গিয়ে তো আচ্ছা আচ্ছা। মাঝখানটা আটকে দিয়েছে। আর ওই সময় 1989-এ তো কেউ আটকায়নি, কারণ সরকার সেরকম ছিল, যাই হোক কিছু বলছি না। মানে কংগ্রেস সেই সময় তো ছিল, তো তারা বেসিক্যালি করিয়েছে, মেন কথা কংগ্রেসই এই জিনিসটা করিয়েছে পুরো জিনিসটা। আচ্ছা, তো মুম্বাই তো ব্যাপার অনেক কিছু আছে, এর মধ্যে অনেক কিছু স্টেটমেন্ট রয়েছে। আমি আলোচনা 1989 রাজীব গান্ধীর সময় সেই সময় ব্যাপারটা ছিল। তো যাই হোক, আমি এক্সট্রা কিছু বলছি না। তো যাই হোক, সেই সময় অনেকগুলো ব্যাপার ছিল, রাজীব গান্ধী মেনলি এর পেছনে রাজীব গান্ধী যুক্ত ছিল, কারণ ছিল পলিটিক্যাল মোটিভ। কাশ্মীর ফাইলস যদি দেখেছো সিনেমাটা? না স্যার। হ্যাঁ, যদি পারো হ্যাঁ স্যার দেখতে, দেখেছি। যদি পারো দেখতে পাবে, ওখানে পুরো জিনিসগুলো বলা রয়েছে, পুরো জিনিসগুলো আছে, সমস্ত জিনিস আছে। এগুলোতে হিস্ট্রি দেখানো হয়েছে, এগুলো কোনো গল্প জিনিস দেখানো হয়নি কাশ্মীর ফাইলস সিনেমাটা। কে কোথায় দেখেছো জানি না, আমি ওটা হলে গিয়েছিলাম দেখতে, মানে সিনেমা হলে গিয়ে আমি দেখেছিলাম। মানে আমি দেখলাম প্রত্যেকটা সিনেমা হল থেকে বেরোনোর পর প্রত্যেকে কেউ না কেউ কথা বলে, ঠিক আছে একটা সিনেমা ভালো। আমি দেখলাম একমাত্র ওই সিনেমাটা দেখার পরে প্রত্যেকে বেরিয়েছে, প্রত্যেকের মুখ মানে থ মেরে বেরিয়ে যাওয়া, মানে জাস্ট চুপচাপ একদম যেন কোথা থেকে বেরিয়েছে প্রত্যেকে, কেউ কারোর সাথে স্যার কথা এটা নিয়ে বলছে তো না। ঝামেলাও হয়েছিল। হুম, পশ্চিমবঙ্গে তো ঝামেলা তো হবেই, বেঙ্গল ফাইলস নিয়ে ঝামেলা। কারণ ঝামেলা কেন, কারণ ইতিহাস দেখালে তো ঝামেলা আছে, ধুরন্ধর নিয়ে ঝামেলা। মানে একটা আমাদের মানে ব্যাপার আছে তো, যে আমরা একটা জিনিস দেখে দেখে অভ্যস্ত, তো আমরা তো সত্যিটা দেখতে চাই না, সত্যিটা দেখালে আমাদের সমস্যা আছে। তো সেই জন্য ব্যাপার আর কি। তো যাই হোক, এই সময় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন হলো, কিন্তু এখানে একটা বড় ট্রিক হয়েছে, এবার যেটা তোমাদের এই আজকের দিনে এটা জানাটা একটু দরকার। ব্যাপারটা হচ্ছে
যে প্রতিরক্ষা 3টে বিষয় তো ভারতকে দিয়ে দিল, এবং ভারতও বলল যে বাবু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তোমাদের দেশের নাগরিকদের জন্য, দেশের অধিবাসীরা বলল তোমাদের একটা নিজস্ব গণপরিষদ থাকবে, যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে আমাদের যেমন গণপরিষদ রয়েছে সেরকম কাশ্মীরের একটা গণপরিষদ থাকবে, এবং কাশ্মীরের একটা নিজস্ব সংবিধান থাকবে। তাদের নিজস্ব সংবিধান থাকবে, নিজস্ব পতাকা থাকবে, একটা দেশের মধ্যে আর একটা দেশ হিসেবে থাকবে। এবং এই যে গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারা কি করবে, সমস্ত কিছু নির্ধারণ করবে। কিভাবে হলো এটাও দেখো সুন্দর করে নিচে বলা আছে। তারপরে আমি বুঝিয়ে দেবো কি করে 2019-এ এই যে অনেকে দাবি করেছিল যে জম্মু কাশ্মীর থেকে যে 370 ধারাকে অ্যাব্রোগেট করা হয়েছে বা তুলে দেওয়া হয়েছে, এটা আনকনস্টিটিউশনাল পদ্ধতিতে করা হয়েছে। সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছে না, এটা টোটালি কনস্টিটিউশনাল মেথডে করা হয়েছে। এবার এতদিন কেন সব প্রত্যেকে বলতো, যে প্রত্যেক পলিটিক্যাল নেতা বলা আছে যে 370 ধারাকে বন্ধ করা কারো পক্ষে সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। কেন তারা বলেছিল, কি ব্যাপার? একটা সিনেমা রয়েছে আর্টিকেল 370, দেখেছো? ইয়ামি গৌতম আছে, সিনেমাটা একটা বই আছে, দেখেছো কেউ? দেখেছো না? দেখোনি? দেখেছো আর্টিকেল 370? ইয়ামি গৌতম, ওখানে পুলিশ আছে, কেউ দেখোনি? যদি সিনেমাটা দেখো, স্যার কি বলেন আরেকবার বলবেন? আর্টিকেল 370 বলে একটা মুভি আছে। আচ্ছা, তো এই করে টোরেন্টে দেখবে বা হটস্টারে পেয়ে যাবে। ইউটিউবে মনে হয় এখনো ছাড়েনি, ঠিক আছে? যদি পারো দেখে, হেভি লাগবে, মানে এত সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করে দিয়েছে। এই যাবে। আমি কি বলছো বাবা? স্যার আপনি লিঙ্কটা আরে দিয়ে দেবেন না, সেটাই ভালো হবে। ট্রেন করতে হয়েছে, আমি হাফ দেখেছিলাম আমার বরের কাছ থেকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে, আমি তোমাদের আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দেখে আমি স্যার পরের দিন ক্লাস ইউটিউবে পেয়ে গেছি। পেয়ে গেছো, আছে পুরোটা? ও ইউটিউবে স্যার গিয়ে থাকলে তাহলে ঠিক আছে, পাঠাতে হ্যাঁ, হবে না। হ্যাঁ, ইউটিউবে দেখো, হয়তো পেয়ে যাবে, আমি জানি না দিয়েছে কিনা এখন ফ্রিতে। যদি দিয়ে দেয় তো দেখে নেবে। হুম, আছে আছে তাহলে পুরো মুভিটা দেখে নেবে, 1 ঘন্টা তাহলে 57 মিনিটের মুভি। হ্যাঁ, ভালো, বিশাল পুরো ঘটনাটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সিনেমার গল্প নয়, আমি যতটা প্রয়োজন আমি ততটা একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আর আজকে টপিক শেষ হবে না, কারণ একটু আলোচনা করে করেই বলতে হবে, এটা সময় একটু লেগে যাবে। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি কি ব্যাপার। তো এখানে বলা হয়েছে যে 370 ধারার, মানে এখানে এখানে কিন্তু এখনো পর্যন্ত 370 ধারার ব্যাপারটা আসেনি। ভারত এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করে বলে যে একটা নিজস্ব গণপরিষদ তৈরি হবে, সেই গণপরিষদ কি করবে, কাশ্মীরের সংবিধান তৈরি করবে। হয়ে গেল। এরপর এইভাবে কাশ্মীরের কি হলো, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশনের মাধ্যমে ভারতের সাথে যুক্ত হলো, তখনও কিন্তু 370 আসেনি। এবার 1952 সালে 1952-তে 17 নভেম্বর জম্মু কাশ্মীরের জন্য একটা বিশেষ আর্টিকেল তৈরি করা হয়, আর্টিকেল 370। এটা কিন্তু তখন নয়, 370 ধারা কিন্তু কার্যকরী হয়েছিল 1952 সালে, কিন্তু তখনও কিন্তু এই ব্যাপারটা হয়নি। তখন হয়, এরপরে হয় 1954 সালে 1954-এ রাষ্ট্রপতির একটা অর্ডার, প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে রাজেন্দ্র প্রসাদ 370-এর এ ধারাকে যুক্ত করেছিল, এবং 35A একটা আর্টিকেল অ্যাড করা হয়েছিল, যেখানে এই 35A আর্টিকেল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আজকের দিনে ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেই, ঠিক আছে? মনে রাখবে 300 মানে 35A ডিলিট হওয়ার কারণে কিন্তু 370 ধারা যাকে বলা হয়, মানে যার জন্য কাশ্মীর এত চিৎকার করতে পারতো। আমি একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। তো এটা বলা হয়েছিল যে জম্মু কাশ্মীরের গণপরিষদকে রাজ্যের স্থায়ী নিবাসী চিহ্নিত করার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করে দেওয়া হয়। মানে মোদ্দা কথা, যে জম্মু কাশ্মীরের যে গণপরিষদ ছিল, সেই গণপরিষদ হচ্ছে হাইয়েস্ট মেকিং, মানে হাইয়েস্ট ডিসিশন মেকার হবে। মানে জম্মু কাশ্মীরের যে পার্লামেন্ট, পার্লামেন্ট বলাটা ভুল, গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার সিদ্ধান্ত ছাড়া সে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, মানে তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত, কোনো কিছু হবে কি হবে না। ব্যাপারটা কি? তাহলে তো ভালো কথা, কোনো অসুবিধা, তাহলে জম্মু কাশ্মীরের গণপরিষদে যদি আমরা দখল করে নিতে পারি ভোট টোট দিয়ে, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে তো হয়ে যাবে। কিন্তু মজাটা হচ্ছে এটা ব্যাপার, যেটা 1954 সালে হওয়ার পরে
এটা কিছুদিন পরে 1956 বা 8, আমার এক্স্যাক্টলি সালটা খেয়াল নেই, কিছুদিন পরেই 58 অথবা 60 এরকম একটা টাইমে এই গণপরিষদটাকেই বন্ধ করে দেওয়া হয়। গণপরিষদের আর এক্সিস্টেন্সই রাখা হয়নি, গণপরিষদের কোনো এক্সিস্টেন্স নেই। পুরো সিনেমাটাতে এত সুন্দর করে জিনিসটাকে ক্লজ বাই ক্লজ, প্রিয়ামণি ওখানে আছে, তো তিনি ওটাকে এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে 370 ধারা অ্যাব্রোগেট হয়েছে। মানে এখানে আমি আমি যদি ওটা বোঝাতে যাই এখন তো কি বলবো, ক্লাস চলে যাবে, কিন্তু হবে না, মানে পুরো জিনিসটা বোঝানো তবু সম্ভব হবে না। সিনেমাটা একটু দেখে নেবে, সুন্দরভাবে বুঝে যাবে ওখানে কারণ কি কিভাবে হয়েছে সব পেয়ে যাবে। তো মোদ্দা কথা এটাই যে এখানে যেহেতু গণপরিষদ বলে কিছু নেই, তার মানে 370 ধারাকে মানে সাপোজ ধরো বলা হয়েছে যে একমাত্র অভিজিৎ স্যারই পারে যে পশ্চিম মানে যে হচ্ছে আহ পশ্চিমবঙ্গের সবাইকে চাকরি দিতে, ঠিক আছে, এরকম ব্যাপারটা হলো, যেরকম একমাত্র অভিজিৎ স্যার পারে পশ্চিমবঙ্গের সবাইকে চাকরি দিতে। এটা হয়েছে যে সাপোজ ধরো পশ্চিমবঙ্গের যে কোনো লোককে চাকরি পেতে হলে অভিজিৎ স্যারের স্বাক্ষর দরকার, আমি যদি সাইন না করি কেউ চাকরি পাবে না, এরকম একটা আইন তৈরি হয়ে গেল, ঠিক আছে, বা আমি আইন তৈরি করে দিলাম যে আমার সাইন ছাড়া কেউ চাকরি পাবে না। এবার কার পরের দিন আমি গেলাম টপকে গেলাম, আমি মরে গেলাম, তাহলে পশ্চিমবঙ্গে আর কেউ কোনোদিন চাকরি পাবে? কেউ চাকরি পাবে না, সবাই বেকার হয়ে ঘুরবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে সেরকম যে গণপরিষদ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, গণপরিষদটাই কিছুদিন পরে অবলুপ্ত হয়ে গেল। তাহলে গণপরিষদ যেহেতু নেই, তাহলে 370 ধারাকে কেউ তুলতে পারবে না। এই কারণে সবাই এত চিৎকার করতো যে 370 ধারাকে তোলা যাবে না। তাহলে তোলা হলো কি করে? তোলা হওয়ার জন্য একটা বিশেষ পদ্ধতি। প্রথমে কি হলো, দেখবে সিনেমাতেও দেখিয়েছে সুন্দর করে। প্রথমে কি হলো, ওখানে যে গভর্নমেন্ট রয়েছে, সরকার রয়েছে, সেই সরকারকে কি করা হলো, প্রথমে মানে তুলে দেওয়া হলো, রাষ্ট্রপতি শাসন করা হলো। তাহলে রাষ্ট্রপতি শাসন করা হলো, তার মানে রাষ্ট্রপতি সেই ক্ষমতার অধিকারী। মানে এবার জম্মু কাশ্মীরকে কে চালাবে? রাষ্ট্রপতি। কোনো কিছুর জন্য রাষ্ট্রপতি শাসন হবে। তাহলে সরকার যদি কোনো সময়, সরকার যদি মানে গভর্নমেন্টকে যদি ফল করে রাষ্ট্রপতি শাসন হয়, এটা তোমরা শুনেছো। এবার রাষ্ট্রপতি শাসনের একটা টাইম আছে, যে রাষ্ট্রপতি শাসন চলাকালীন এর 6 মাসের মধ্যে এন্ড হওয়ার আগে ইলেকশন হতে হয়। এবার যদি ইলেকশন না হয়, কেউ যদি ইলেকশন না হয়, তখন কি হয়, সেই অধিকারটা ইন্ডিয়ান পার্লামেন্টের কাছে চলে যায়, ঠিক আছে, পুরো সুন্দরভাবে দেখিয়েছে। তো যেদিন এবার দেখেছে প্রায় 6 মাস এরকম রাষ্ট্রপতি শাসন হয়েছে, লাস্ট দিনে ওখানকার যারা পলিটিক্যাল পার্টি তারা অ্যালায়েন্স করে যুক্তি করে বলে যে না আমরা সরকার এবার তৈরি করবো, তাহলে পার্লামেন্টের কাছে ক্ষমতা যাবে। তো ইচ্ছে করে যেদিন লাস্ট দিন ছিল, সেই দিন গভর্নরের অফিস, যে গভর্নর ছিল, তার পুরো ফ্যাক্স ট্যাক্স সব অকেজো করে দেওয়া হয় যাতে কোনো খবর না দিতে পারে। তাহলে কি হবে, তার জাস্ট পরের দিন এবার পার্লামেন্টের কাছে যাবে। এবার পার্লামেন্টের কাছে যখন ক্ষমতা গেল, তার মানে খুব স্ট্র্যাটেজিক্যালি কি করা হয়, যে জম্মু কাশ্মীরের যে গণপরিষদের ক্ষমতা সেটা ইন্ডিয়ান পার্লামেন্টে ট্রান্সফার হয়ে যায়। এবার যেদিন পার্লামেন্টে এটাকে তার মানে পার্লামেন্টের উপরে বিল তোলা হয় এবং বিল তুলে পাস করবে, যেদিন পার্লামেন্টে বিল তোলা হবে তার আগের দিন যত জম্মু কাশ্মীরে যত গন্ডগোল করার লোক ছিল সবাইকে ঘরবন্দি করে নজরবন্দি করে রেখে দেওয়া হয়েছে, এবং মিডিয়াতে উল্টো পাল্টা খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে এই হয়েছে সে হয়েছে, যাতে মিডিয়াও কভার না করতে পারে। মানে এত 6 বছর ধরে এত বড় প্ল্যানিং করে 370 ধারাকে তোলা হয়েছে, এক কথায় সিনেমার মতো, সত্যি সিনেমা করার মতো জিনিস। সিনেমাটা দেখবে আরো ভালো লাগবে, ঠিক আছে, পুরো জিনিসটা। তো যাই হোক, এইভাবে কি হলো, জম্মু কাশ্মীরকে 370-এর মাধ্যমে আমরা কিন্তু অ্যাটাচমেন্ট করে রেখেছিলাম। তাহলে ভারত স্বাধীন হয়ে গেল, কাশ্মীর আস্তে আস্তে যুক্ত হলো। এবার 1947 সালে যুক্ত হয়ে যাওয়ার পরে 1948 সালে এবার সমস্ত রাজ্যের মধ্যে এবার গন্ডগোল হলো। দেশীয় রাজ্যগুলো তো যুক্ত তো হয়ে গেল, কিন্তু সেখানের মধ্যে বিভিন্ন ভাষার লোক রয়েছে, বিভিন্ন লোক রয়েছে, তারা নিজেদের মধ্যে গন্ডগোল করতে শুরু করলো। এবার প্রত্যেকে কেস করছে। এই জন্য 1948 সালের 17ই জুন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ছিল এস কে ধর, তার সভাপতিত্বে একটা কমিটি তৈরি করা হয়, ধর কমিটি, যেটা ছিল একটা ভাষাভিত্তিক কমিশন। মানে সবার উদ্দেশ্য, সবাই দাবি করেছিল এই, যে রাজ্যগুলোকে ভাগ করে দেওয়া হোক ভাষার ভিত্তিতে, মানে যারা যে ভাষায় কথা বলে সেই ভাষা অনুযায়ী তাদের যেন একটা একটা করে রাজ্য দিয়ে দেওয়া হয়। তো সেই কারণে গঠন করা হয়েছিল ভাষা ভিত্তিক কমিশন, মানে রাজ্যগুলোকে পুনর্গঠন করা হোক ভাষার ভিত্তিতে, ঠিক আছে। কিন্তু ধর কমিটি বললো যে না, ভাষার পরিবর্তে রাজ্যগুলোকে ভাগ করা হোক প্রশাসনিক সুবিধার জন্য।
যে প্রশাসনের কাজের সুবিধার জন্য রাজ্য পুনর্গঠন হোক, ভাষার জন্য যদি ভাগ করা হয় তবে কমিউনাল রায়ট হবে, সবার মধ্যে একটা গন্ডগোল হবে। তার মানে ধর কমিটি কি করলো, এই ভাষাভিত্তিক যে দাবিটাকে সে খারিজ করে দিল। এরপর গন্ডগোল তো দাঁড়াবার কথা নয়, গন্ডগোল আরো চললো। তো 1948-এ গন্ডগোলের জন্য জওয়াহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টাভি সীতারামাইয়ার একসাথে তিনজন সেই সময় হেড মানে একদম গুরুত্বপূর্ণ লোক ছিল, তারা মিলে জেভিপি কমিটি গঠন করে। জে ফর জওয়াহরলাল নেহেরু, ভি ফর বল্লভভাই প্যাটেল আর পি ফর পট্টাভি সীতারামাইয়া। তো সেই কমিটিরও রিপোর্ট বললো যে না, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা যাবে না, গন্ডগোল হবে। তো প্রথমে ধর কমিটি, পরে জেভিপি কমিটি, প্রত্যেকে কি করলো, এটাকে খারিজ করলো যে না, ভাষার ভিত্তিতে রাজ্য ভাগ করা যাবে না। তাহলে এবার আস্তে আস্তে সংবিধান রচনার সময় চলে এলো। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান তো প্রবর্তন করতে হবে। এর আগে চলছিল যে সবাই তো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন বা এইভাবে স্বাক্ষর করে ভারতে তো জয়েন হয়ে গেল, মানে ক্লাসে তো সবাই ভর্তি হয়ে গেছে। এবার তাদেরকে তো ব্যাচ দিতে হবে রে পাগল। সবাই তোমরা ভর্তি হয়ে গেলে, স্যার বললো যে তোমাদের ক্লাস হবে, তোমরা ভর্তি হয়ে গেলে। এবার স্যার তোমাদের ভর্তি নিয়ে নিল, দিয়া রুটিন দিতে পারছে না। তাহলে তোমরা কি বলবে, আরে স্যার ভর্তি তো হলাম, ক্লাস দিন, কবে ক্লাস হবে বলুন, তোমরা তো পাগল করে মারবে। তো সেরকম এদেরকে তো ভাগ তো করে দেওয়া হলো, কিন্তু সেটাকে কনস্টিটিউশনে তাদেরকে তো শিডিউলের মধ্যে তাদেরকে তো দেখিয়ে দিতে হবে যে কোন রাজ্যের মধ্যে কোন অঞ্চলে কি কি রয়েছে, কিভাবে ভাগ হয়েছে, সেটা তো বলতে হবে। ওই জন্য যা হয়েছিল সেই বেসিসে 1950 সালে 26শে জানুয়ারি রাজ্যগুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়। সুন্দরভাবে দেখো ম্যাপ দেওয়া আছে। একটা হচ্ছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, আর প্রশাসনিক অঞ্চল বলতে আন্দামান নিকোবরকে বাইরে। তো পার্ট ডিটা দেখো এখানে দেওয়া নেই। কোন জায়গাকে কি সুন্দর করে দেখো ম্যাপের মধ্যে দিয়ে দিয়েছি, প্লাস সাইডে দিয়েছি। পার্ট এ মানে ক বিভাগ, পার্ট বি মানে খ বিভাগ, পার্ট সি মানে গ বিভাগ। তাহলে প্রথম অবস্থায় কি বলা হলো, পার্ট এ তে করা হলো কি, যেগুলো ব্রিটিশ গভর্নর শাসিত প্রদেশ ছিল, মানে যেসব জায়গায় ব্রিটিশ সরকার গভর্নররা যারা শাসন করতো, সে অঞ্চলগুলো এখন তো স্বাধীন হয়ে গেছে। তো সেগুলো হচ্ছে ক্যাটাগরি এর মধ্যে থাকবে, কারণ ব্রিটিশরা শাসন করতো, ফলে সেখানকার সুবিধা ভালো রয়েছে। তো সেখানে তার মধ্যে কে রয়েছে, আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে। এই দেখো পশ্চিমবঙ্গ ইয়েলো কালারে রয়েছে। তারপরে রয়েছে মাদ্রাজ, দেখো মাদ্রাজ দেখো ইয়েলো কালারে রয়েছে। তারপরে দেখো আসাম, এই দেখো আসাম দেখো ইয়েলো কালারে রয়েছে। বিহার, এই দেখো ইয়েলো কালারে রয়েছে। বম্বে, এই যে বম্বে, বম্বে প্রেসিডেন্সি ইয়েলো কালারে রয়েছে। তারপরে দেখো মধ্যপ্রদেশ, এই যে এমপি মধ্যপ্রদেশ, এই দেখো ইয়েলো কালারে আছে। ওড়িশা ইয়েলো কালারে আছে। পাঞ্জাব, দেখা গেল পাঞ্জাব, এই যে পাঞ্জাব বলতে দেখো এখানে পাঞ্জাব নেই, পেপসু আছে, এই যে পেপসু, ঠিক আছে। এই পেপসুটা কি একটু পরে বলছি। পেপসু বলতে বেসিক্যালি পাঞ্জাব, এটা পেপসু। হুম? তারপর হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, এই দেখো ইউপি এখানে রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে, এগুলো ছিল সব ক বিভাগের মধ্যে পড়ছে, মানে ব্রিটিশ গভর্নর শাসিত প্রদেশের মধ্যে রয়েছে। খ বিভাগের মধ্যে রয়েছে দেশীয় রাজ্য, যেগুলো এতদিন দেশীয় রাজারা যারা ছিল তারা শাসন করতো। যেমন হায়দ্রাবাদ, একটু আগে দেখলাম দেশীয় রাজ্য থেকে তারা ভারতের রাজ্য হলো। তো সেগুলোকে খ বিভাগে রাখা হলো। তার মধ্যে রয়েছে হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, সেন্ট্রাল প্রভিন্স, মাইসোর, পূর্ব পাঞ্জাব, পাটিয়ালা, এই যে পাটিয়ালা হচ্ছে পেপসু, ঠিক আছে। আগে PEPSCU ছিল পেপসু। সিটা সিটা আগে ছিল না, সিটা হচ্ছে যুক্ত ছিল বলে। রাজস্থান, সৌরাষ্ট্র, ত্রিবাঙ্কুর, কোচিন, এই যে ত্রিবাঙ্কুর কোচিন, ত্রিবাঙ্কুর আলাদা ছিল, কোচিন আলাদা ছিল। ওই 1947 সালে এরা দুজনের মধ্যে মার্চ করে ত্রিবাঙ্কুর কোচিন হয়। বিন্ধ্য প্রদেশ এভাবে ছিল, ঠিক আছে। ফলে এই অঞ্চলগুলো ছিল মধ্য ভারত। সেকেন্ড ক্যাটাগরি। থার্ড ছিল কেন্দ্রশাসিত অঞ্চল, যে দিল্লি, ত্রিপুরা, মণিপুর, আজমির, মেওয়ার, ভোপাল, বিলাসপুর, কুর্গ, এরকম 10টা। আর ডি ছিল প্রশাসনিক অঞ্চল, যেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এইভাবে আমাদের যে রাজ্যগুলো সেই সময় তৈরি করে দেওয়া হয়েছিল 1950 সালে। ওকে, আচ্ছা, এতটা যে পড়ালো, প্রত্যেকের ক্লিয়ার, না কোনো গন্ডগোল আছে, কোনো গল্প আছে, কোনো জিজ্ঞাস্য বিষয় আছে? স্যার ত্রিবাঙ্কুর কোচিং মার্চ হলো কবে বললেন, 1950-এই? 1950, ঠিক আছে। সরি 1950 নয়, 1947। 1947 ওই যে সাইন করেছিল, এই যে বললাম প্রথম 1947 সালে 11ই, তোমার 11ই হচ্ছে অগস্ট, 11 না 30শে জুলাই ত্রিবাঙ্কুর ভারতে যোগদান করে। এই যোগদান করার সময় তারপরে কোচিনের সাথে এটাকে মার্চ করে দেওয়া। সরি ভুল বললাম। ত্রিবাঙ্কুর 1947 সালে যুক্ত হয়,
কোচিনের সাথে অ্যাটাচ করা হয় 1950। এই যে যখন রাজ্য পুনর্গঠন হয়, এই যে কোথায় গেল, এই যে কোচিন আর ত্রিবাঙ্কুর, এটাকে 1950 সালে যখন সাইন হয় রাজ্যগুলোকে, তখন এই দুটোকে অ্যাটাচ করে দেওয়া। ঠিক আছে, ত্রিবাঙ্কুর আর কোচিনকে। এই যে ত্রিবাঙ্কুরে যে কোচিন, ত্রিবাঙ্কুর আলাদা ছিল, কোচিন আলাদা ছিল। এটা 1950-এ 1950-তে তখন এটা কার্যকরী করে দেওয়া হয়। ওকে, বলো। এতটা ক্লিয়ার প্রত্যেকের? এগোবো তারপরে। বলো, ডান? এগোই তাহলে। হ্যাঁ স্যার। এবার কনস্টিটিউশন তো তৈরি হয়ে গেল, রাজ্যগুলো তো ঘটনা দিয়ে দেওয়া হলো, কিন্তু গন্ডগোল, পিকচার তো আবি বাকি হ্যাঁ, পিকচার তো আবি শুরু হুয়া হ্যায়। এবার তো সিনেমা শুরু। এবার 1952 সালে দক্ষিণ ভারতে প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবির আন্দোলন শুরু হয়। এতদিন বলছিল যে হবে 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 হবে, ব্যাপার চলছে। এবার বললো না, হচ্ছে না মানে চলো কি হবে, ইনকলাব জিন্দাবাদ হবে, আন্দোলন হবে। তো ভালো কথা, আন্দোলন শুরু হয়। প্রথম কোথায় শুরু হয়? অন্ধ্রপ্রদেশে। কিন্তু তখন তো অন্ধ্রপ্রদেশ বলে কিছু ছিল না, তখন ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি। ঠিক আছে, এবার মাদ্রাজের ম্যাপ যদি দেখো, তোমাকে মাদ্রাজের ম্যাপটা দেখাচ্ছি। মাদ্রাজের ম্যাপটা নিলাম তো, একটু উপরেই ছিল। হুম, এই দেখো, মাদ্রাজের ম্যাপ যদি দেখো, এই যে এইখানে রেড কালারের এখানে করবো। দেখো মাদ্রাজ তখন কত বড় ছিল, এইখান থেকে শুরু হয়ে এর নিচে দিয়ে চলে গেল, এর নিচে দিয়ে চলে গেল, গিয়ে এই রকম করে, এই রকম করে, এই রকম করে, এই এত বড় ছিল মাদ্রাজ। ম্যাপ দেখতে পাচ্ছ? বুঝতে পারছো? এই যে এত বড় ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি। ঢুকে গেছে পুরো বম্বের কাছাকাছি। ঠিক আছে, কর্ণাটকের ভিতরে ঢুকে গেছে। এই এত বড় ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি। ঠিক আছে, তো এই মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যে প্রচুর লোক রয়েছে, প্রচুর এরা রয়েছে যে মাদ্রাজের মধ্যে। ঠিক আছে, তো মাদ্রাজের মধ্যে রয়েছে, তো তার মধ্যে যারা তেলেগু ছিল, তাহলে নিচের এই যে রেড কালারের, আমি যে নিচে রেড কালার একটা আমি দিয়ে দিলাম, এর যে নিচের লোক, এরা হচ্ছে তামিল ভাষায় কথা বলতো, যেটা আজকের দিনে তামিলনাড়ু। আর উপরের যারা লোক, তারা ছিল তেলেগু ভাষায় কথা বলতো। তখন কিন্তু তামিলনাড়ু বলে কিছু ছিল না, তখন পুরোটা নিয়েছিল মাদ্রাজ প্রেসিডেন্সি। তো উপরের লোক তেলেগু ভাষায় কথা বলছে, নিচের লোক তামিল ভাষায় কথা বলছে। মাদ্রাজ প্রেসিডেন্সিতে দুজন সবচেয়ে পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ ওখানে রয়েছে। উপরের লোক তেলেগুতে কথা বলছে, নিচের লোক তামিলে কথা বলছে। গন্ডগোল। তাহলে সঙ্গে সঙ্গে এখানকার লোকেরা যারা উপরের দিকে রয়েছে, তারা কি করলো, আন্দোলন শুরু করলো যে বাবু ওইসব চলবে না, ভাষার ভিত্তিতে বাবু আমাদেরকে রাজ্য দিতে হবে। আন্দোলন হলো। এবার আন্দোলনের মধ্যে একজন লোক ছিল পাট্টি শ্রী রামলু। তিনি কি করলেন, তিনি বললেন না, আমাদের অন্ধ্র আলাদা রাজ্য দিতে হবে। আমরণ অনশন করলো এবং 58 দিন অনশন করে ভদ্রলোক মারা গেল। এবার ভাবো, কেউ যদি অনশন করে মারা যায়, কি গন্ডগোল হবে বুঝতে পারছো? ঠিক আছে, যেমন তোমরা হচ্ছে কতটা কি জানো জানি না, যে দুটো ঘটনা বলি। প্রথম ঘটনা জানাটা দরকার। ঠিক আছে, ক্ষুদিরাম বোসের যখন ফাঁসি হয়, আমি দুটো ফ্যাক্ট বলবো। আমি বলতে পারি তোমাদের মধ্যে হয়তো যতজন ক্লাস করছো কেউই জানো না। ঠিক আছে, এবং আমার যতদূর আমার ধারণা কেউই এটা সম্পর্কে জানো না। যেটা জানা দরকার জানো, সম্ভবত কেউই জানো না। কেউ যদি জানো তো বলবে হ্যাঁ স্যার আমি এটা জানতাম, অবশ্যই বলবে। ঠিক আছে, প্রথম ঘটনা, ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসি দেওয়া হয়, তখন তার হাতে প্রফুল্ল চাকির কাটা মুন্ডু রাখা একটা কাটা মুন্ডু দেওয়া জার আনা হয়েছিল। এটা কেউ জানতে? প্রফুল্ল চাকিকে তো আগে, সে তো নিজেকে সুইসাইড করেছিল, নিজেকে গুলি মেরে হত্যা করেছিল। এবং প্রফুল্ল চাকির মানে গলা কেটে তার মুন্ডুটা এই জারের মধ্যে করে ক্ষুদিরাম বসুর সামনে রাখা হয়েছিল। এটা জানতে? কেউ জানতে না জানতে? না স্যার। না স্যার। না স্যার। আমি বললাম তোমাদের 100 জনের মানে যতজন ক্লাস করছো কেউ এটা জানতে না। কেন? যাতে ক্ষুদিরাম মানে ভয় পেয়ে সে বলে দেয় সবকিছু, কিন্তু ক্ষুদিরাম কিছু বলেনি। সে তখন হেসে মানে একদম এ করে বলেছিল, বাপ প্রফুল্ল তুমিই পেরেছো। সে গর্বিত বোধ করেছিল। ক্ষুদিরাম ছিল এতটাই পাওয়ারফুল, মানে এতটাই মনের জোর। 18 বছর বয়সী একটা ছেলে,
যেখানে তার সঙ্গীর গলা কেটে তার সামনে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, আবার নিয়ে কেন আসা হয়েছিল সেটাও একটা অন্য কারণ, আমি আর ভিতরে যাচ্ছি না, তাহলে অনেক গল্প হয়ে যাবে। ঠিক আছে, আর দ্বিতীয় কারণ, না মাস্টারদা স্যার, বলুন স্যার। তার কারণ ছিল, যে বিশ্বাসঘাতকতা করে ক্ষুদিরামকে ধরিয়ে দিয়েছিল তিনি ছিলেন একজন বাঙালি পুলিশ, তার নাম ছিল নন্দলাল, টাইটেলটা সম্ভবত বোস, বোস না চক্রবর্তী, মানে নামটা নন্দলাল, তোমরা সার্চ করলেই দেখতে পাবে। পুলিশ অফিসার ছিল, বাংলার নন্দলাল নাম ছিল। ঠিক আছে, পরবর্তীকালে তাকেও মেরে দেওয়া হয়েছে, মানে আমাদের স্বাধীনতা সংগ্রামে মেরেছে, সে ধরিয়ে দিয়েছিল টাকার লোভের জন্য। তিনি বেসিক্যালি হচ্ছে যে, যেহেতু ট্রেনের মধ্যে ধরা পড়েছিল, তো তো সত্যি এবার তার জন্য টাকা ঘোষণা করা হয়েছিল, যে সে এবার টাকাটা যদি, সে যদি দেখে যে প্রফুল্ল চাকি মারা গেছে, সরকার যদি টাকা না দেয়, সেই জন্য তিনি কি করেন, একটা জারের মধ্যে প্রফুল্ল চাকির গলা কেটে সেটাকে প্রিজার্ভ করে কলকাতা নিয়ে এসেছিলেন, যাতে দেখা যে হ্যাঁ আমি সত্যিই প্রফুল্ল চাকি মারা গেছে, সেটা প্রমাণ করার জন্য। ঠিক আছে, আর সেখানে ক্ষুদিরাম বসুকে যেখানে আটকে রাখা হয়েছিল তাকে সেটা দেখানো হয়েছিল। হুম, এটাই ভালো আর কি, যাই হোক কি বলবো। আর দ্বিতীয় কথা, যখন আমাদের আমাদের কি বলে, মাস্টারদা সূর্য সেন যখন ফাঁসি হয়, তো মাস্টারদা সূর্য সেনের ফাঁসির আগে তার হচ্ছে চোয়াল ভেঙে তার সমস্ত দাঁত উপড়ে ফেলা হয়েছিল। কিসের জন্য? যাতে ফাঁসি দেওয়ার সময় সে ইনকলাব জিন্দাবাদ বা ভারত মাতার জয় না বলতে পারে। কারণ যদি ফাঁসি দেওয়ার সময় সূর্য সেন এটা বলে দিত, তাহলে জেলের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে যেত। বোঝা গেছে? এই দুটো ঘটনা কেউ জানতে? কেউ জানতে না। কেন? কারণ ইতিহাস বই পড়ায়নি। স্যার আপনি অনেক কিছু জানেন স্যার, আপনার বিশাল নলেজ, সত্যি। প্রচুর, আরো বহু জিনিস আছে, এরকম প্রচুর ফ্যাক্ট আছে যেগুলো আমাদেরকে কেউ জানায় না, কারণ আমাদের কেউ পড়ায় না। আপনার থেকে অনেক কিছু জানতে পারছি। ঠিক আছে, আরো কিন্তু আরো এগুলো আমাদেরকে জানানো হলো না কেন? জানালে তো সমস্যা মানে হয়ে যাবে না। স্কুলে তো কখনো এই জিনিস জানালে তো সমস্যা হয়ে যাবে না, জানালে তোমার হচ্ছে সবাই তো এটা জেনে যাবে যে কংগ্রেস তো দেশকে স্বাধীন করেনি, কংগ্রেস তো দেশকে পরাধীন করতে চেয়েছিল, যাতে ব্রিটিশরা থাকে। তাহলে সেই ইতিহাস, সত্যি ইতিহাস পড়ালে তো সমস্যা আছে না বাবা, দেখতেই পাচ্ছ। এই এতদিন হোয়াই এটা সত্য স্যার, আমরা সত্য ইতিহাস পড়ি না, আমরা যে ইতিহাস পড়ি সেটা বানানো। বানানো ইতিহাস। ঠিক আছে, এবার এতদিন তোমরা কি এটা জানতে যে কি বলে তোমার কি বলে হ্যাঁ, কি বলে আমাদের গান্ধীজিকে কে খুন করেছিল? নাথুরাম গডসে, তাই তো? তো নাথুরাম নাথুরাম গডসে। তাহলে লোকটা খারাপ ছিল নিশ্চয়ই, গান্ধীজিকে মেরেছে, ফাদার অফ নেশনকে মেরেছে, খারাপ ছিল। কেউ কেউ বলবে না ভালো ছিল, হ্যান ছিল, তাই ছিল, কেউ অনেক কিছু বলবে। তো তোমরা এটা কি জানো যে যখন হচ্ছে, আমার কথা কিছু নয়, তোমরা সব জিনিস, আমি যে প্রত্যেকটা কথা বলি তোমরা গুগল করবে, সব পেয়ে যাবে। আমি এরকম নয় যে আমি নিজের মন থেকে বলছি, আমি যে কথাগুলো বলছি সব লিখে রেখে গুগল করবে, একটু সার্চ করবে, সব পেয়ে যাবে। আমি তথ্য দিয়ে দেবো, তোমরা সার্চ করবে, ঠিক পেয়ে যাবে। ঠিক আছে, এরকম নয় যে আমি গল্প বানিয়ে বলছি। যখন কি বলছিলাম, হ্যাঁ, যখন একে মেরে দেওয়া হয়েছিল আমাদের হচ্ছে একে মেরে দেওয়ার পরে তো কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, গান্ধীজিকে মেরে দেওয়ার পরে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, যে তাকে কোর্টে হয়েছে, সেই কোর্টে যখন সে তার স্টেটমেন্ট দিয়েছিল, হোয়াই আই কিল্ড গান্ধী, সে তো একটা কোর্টে বয়ান দিয়েছিল। সেই বয়ানটা 1966 পর্যন্ত, 1966 সাল পর্যন্ত তার বয়ানটা পাবলিশড হয়নি, সেই সম্পর্কে কোনো বই লেখা হয়নি, এবং সেই সময় নাথুরাম গডসে যে দাদা প্রেজেন্ট ছিলেন সেখানে, তাকে বিভিন্ন কেসে 1966 সাল পর্যন্ত জেলের মধ্যে রাখা হয়েছিল। কে রেখেছিল? জওহরলাল নেহেরু। তাকে কোনো মতে বাইরে বেরোতে দেয়নি, কোনো পেপারে পাবলিশ করতে দেওয়া হয়নি, কোনো কিছুতে পাবলিশ করতে দেওয়া হয়নি। কেন? যে সে কোর্টে যে বলেছিল যে কেন আমি গান্ধীকে মেরেছি, তার স্বীকারোক্তিটা 1966 সাল পর্যন্ত পাবলিশ করা হয়। এত কিসের ভয় ছিল জওহরলাল নেহেরুর, যে একজন মার্ডারারের স্টেটমেন্টটাকে, যে ফাদার অফ নেশনকে খুন করেছে, যাকে বলছে যদিও ফাদার অফ নেশনস এর নয়, এত কিসের ভয় ছিল? সবকিছু ব্যান করে দিয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার ছিল, নাহলে একজন লোক এতটা ভয় কি করে পেতে পারে? বোঝা গেছে? এটা পরে পাবলিশ হয়েছে, কি বলেছে, কেন মেরেছে। তো মারার পরে যদি মানে জানতে পারে যে কেন মেরেছে, কি ব্যাপার, আর মারার যে গান্ধীজিকে গুলি করার পরে যে সামনে, যদি গান্ধীজিকে বাঁচানোর ইচ্ছেই হতো,
তারও ফ্যাক্ট আছে যে গান্ধীজিকে যদি বাঁচানোর ইচ্ছেই হতো, গান্ধীজিকে যেখানে গুলি করা হয়েছে, গুলি করার পরে 5 মিনিটের ডিস্টেন্সেই তোমার ছিল কি বলে হসপিটাল ছিল, কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে 0.5 ঘন্টা পরে। কেন? কিছু তো ব্যাপার ছিল। ঠিক আছে, প্রচুর জিনিস পেয়ে যাবে, যে অনেক কিছু ফ্যাক্ট স্যার আছে অনেক। বলছি যে বলো কি বলছো? বলছি যে ভারতের সাথে যেমন সম্পর্ক সেই রকম ভাবে কি আমরা কোনোভাবে মেলাতে পারি আমি বুঝতে পারলাম না, আরেকবার বলো কি বলছো। যে মানে গান্ধীজি হুম, আমাদের দেশ যে স্বাধীন হয়নি কেন হচ্ছিল না তার মধ্যে মানে কিছুটা তার হাতও ছিল এইরকম একটা ব্যাপার অবশ্যই শুনেছিলাম এই জিনিসটা অবশ্যই। কি ঠিক? মহাত্মা গান্ধী ওয়াজ দ্য এজেন্ট অফ ব্রিটিশ, তাদের একটা ব্রিটিশদের এজেন্ট ছিল, হি ওয়াজ দ্য এজেন্ট, তার বেশি কিছু না। যাতে ভারতের লোকেরা স্বাধীনতা না পায়, সেই কারণে একটা মানে একটা পদ্ধতির মাধ্যমে করা হচ্ছিল, যাতে সবাই মনে করে। অনেক সময় কি হয় যে হ্যাঁ হবে 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 করে যাতে না হয় সেই করে, অনেকে দেখবে এটা করে। এটা সেরকম ব্যাপার ছিল, সেটা ছিল মহাত্মা গান্ধীর কাজ, যাতে কেউ স্বাধীনতার দাবিটা সঠিকভাবে না করতে পারে। ঠিক আছে, তো যাই হোক, তো এরকম অশান্তি হয়, অশান্তির পরে সরকার মানে দাবি মেনে নেয়, এবং ফাইনালি 1953 সালে মাদ্রাজ রাজ্যটাকে ভেঙে প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠন করে। অন্ধ্রপ্রদেশ গঠন করে দেওয়া হয়, যে বলা হয় ঠিক আছে তোমরা এত দাবি করছো, তো তেলেগু ভাষাভাষীদের জন্য বলা হয় তোমাদের একটা ভাষাভিত্তিক রাজ্য দিয়ে দেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে প্রথমবার ভাঙলো কি, মাদ্রাজকে ভেঙে অন্ধ্রপ্রদেশ করে দেওয়া হলো। যদিও বলা হয় এটা ছিল প্রথম ভাষাভিত্তিক অঙ্গরাজ্য, কিন্তু যদি বলা হয় প্রথম ভাষাভিত্তিক রাজ্য, সেটা কিন্তু উড়িষ্যা ছিল 1936 সালে। কিন্তু এটা ব্রিটিশরা যেহেতু বানিয়েছিল, সেজন্য ব্রিটিশ ভারতে উড়িষ্যা ছিল প্রথম ভাষাভিত্তিক রাজ্য। কিন্তু স্বাধীন ভারতে, মানে ভারত স্বাধীন হওয়ার পরে যে রাজ্যটা প্রথম ভাষার ভিত্তিতে গড়ে উঠেছিল, সেটা ছিল আমাদের অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এবার তাহলে কি হবে, এর সাথে সাথে আরো যেসব অঞ্চলের লোকেরা রয়েছে, তারা দেখলো হ্যাঁ, তো অন্ধ্রপ্রদেশ দাবি করলো, তাহলে আমাদেরকে দিয়ে দেওয়া হলো, কিন্তু মানে তাহলে আমরাও দাবি করি। ব্যাস, সঙ্গে সঙ্গে তারাও দাবি করতে শুরু করলো, প্রত্যেকটা অঞ্চলের যারা রয়েছে তারাও কিন্তু দাবি করতে শুরু করলো কি না, ভাষার ভিত্তিতে আমাদের দিতে হবে, আমাদের প্রত্যেককে রাজ্য ভাগ করে দিতে হবে ভাষার ভিত্তিতে। তো সবাই এ করে, জওহরলাল নেহরু দেখলো বাবা এ তো সবাই মিলে তো খুব গন্ডগোল শুরু করেছে, তো ঠিক আছে, এতই যদি তোদের গন্ডগোল, এতই যদি তোদের সমস্যা, তাহলে ধর। এই জন্য কি করেছে, 1953 সালে জওহরলাল নেহরু ফজল আলীর সভাপতিত্বে একটা ফজল আলী কমিশন গঠন করে, যেটাকে রাজ্য পুনর্গঠন কমিশনও বলা হয়ে থাকে। তো সেই কমিশন রিপোর্ট দিল, যার অন্যজন সদস্য ছিল কে এম পানিক্কর এবং হৃদয়লাল কুঞ্জরু। তো তারা বলে দেয়, তারা তাদের রিপোর্ট 1950 সালে পাবলিশ করে, এবং পাবলিশ করে তারা বলে যে হ্যাঁ, দাবি করছে ভাষার ভিত্তিতে এদেরকে রাজ্য দিয়ে দাও। ঠিক আছে, তো তারা বলে দিল, ব্যাস সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী কমিশন বলল যে 16টা রাজ্য দাও, 3টে কেন্দ্রশাসিত অঞ্চল দাও। ভালো কথা। এবং সেই অনুযায়ী 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস করা হয়, যেখানে 14টা রাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল দেওয়া হয়। এবং এই অনুযায়ী তারপরে আমাদের ভাষার ভিত্তিতে প্রত্যেকটা রাজ্যকে কি করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়। এই যে বলা হয় ঠিক আছে, ভাগটা এবার হবে ভাষার ভিত্তিতে, আর কোনো হচ্ছে যে যার প্রশাসনিক ব্যাপার নয়, এবার ভাষার ভিত্তিতে প্রত্যেক রাজ্য ভাগ করে দেওয়া হবে। কোন কোন রাজ্য ছিল, তাদের একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে তার ক্যাপিটাল। একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তার ক্যাপিটাল হয়ে গেল হায়দ্রাবাদ। আসাম, ক্যাপিটাল হলো গুয়াহাটি, অসামিয়া ভাষা। বিহার, ক্যাপিটাল হলো পাটনা। বম্বে, ক্যাপিটাল হলো মুম্বাই। জম্মু কাশ্মীর, ক্যাপিটাল হলো শ্রীনগর। কেরালা, ক্যাপিটাল হলো ত্রিবান্দ্রম। মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভোপাল। মাদ্রাজের ক্যাপিটাল মাদ্রাজ। মানে মহীশূরের ক্যাপিটাল ব্যাঙ্গালোর, তখন কিন্তু কর্ণাটক হয়নি। উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর। পাঞ্জাবের ক্যাপিটাল চণ্ডীগড়। উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ। রাজস্থানের ক্যাপিটাল জয়পুর। আর পশ্চিমবঙ্গের ক্যাপিটাল কলকাতা। এইভাবে 14টা রাজ্য হয়, আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল হয়। কি কি, এই যে ম্যাপ দেওয়া আছে দেখবে, তখন এইরকম মধ্য ভারত ছিল, বিন্ধ্য প্রদেশ ছিল। ঠিক আছে, এইরকম ভাবে ভাগ ছিল। ভোপাল এখানে ছিল, মধ্যপ্রদেশ ছিল, মধ্য ভারত ছিল। আর
দিল্লি, হিমাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এই নিয়ে ছিল 6টা কেন্দ্রশাসিত অঞ্চল। মণিপুর কিন্তু হিমাচল প্রদেশ, এই ত্রিপুরা এগুলো কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তাহলে এই হিসাবে 14টা রাজ্য 6টা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে দেওয়া হয়। বর্তমানে ভারতে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আমরা পরের দিন আলোচনা করব কিভাবে এই যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো থেকে এতগুলো রাজ্য কি করে হলো, তাদের পেছনে হিস্ট্রি, এবং এই রাজ্য গঠন কে করতে পারে, তার কার অধিকার রয়েছে, কি ব্যাপার, এগুলো আমরা পরের দিন আলোচনা করব। আমি তোমাদের নোটস পুরোটা দিচ্ছি না, পুরোটা দিয়ে দেবো, পুরোটা দিয়ে দেবো, পড়ে নেবে, তো পরের দিন আমি পড়াবো। স্যার দিয়ে দিন, আমরা প্রিন্ট করে আচ্ছা নিই ঠিক আছে, একসঙ্গে। ঠিক আছে, আমি পুরো পিডিএফটাই আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি, পরের দিন আমি আবার বাকি পুরো যে অংশটা সেগুলো আমি পড়াবো। তাহলে নোটসটা তোমাদের আগে দিয়ে দিলাম, আর পরের দিন তোমাদের হচ্ছে ওই যে আগের যে চ্যাপ্টারটা দিছিলাম সেটা থেকে এমসিকিউ থাকবে, মানে এই আজকের পড়ানোটা নয়, এর আগে যে সংবিধানের উৎস প্রস্তাবনা যেটা পড়িয়েছিলাম সেটা থেকে থাকবে। এখানে পুরো ম্যাপ দেওয়া আছে, কবে হয়েছে কি হয়েছে সুন্দর করে আছে। আমি তবে এর সাথে সাথে আমি গল্প হিসাবে বুঝিয়ে দেবো যে কি ব্যাপার কিভাবে হয়েছে, এখানে কিভাবে এই যে পেপসু, ঠিক আছে, কি ছিল, পাঞ্জাব থেকে কিভাবে গঠন হলো, এত সুন্দরভাবে পড়িয়ে দেবো। সিকিম কিভাবে ইন্টিগ্রেটেড হলো, তার পেছনে গল্প, সব গল্প বলবো। পরের দিন আরো সুন্দর সুন্দর গল্প হবে, ঠিক আছে? তাহলে কি ইন্টারেস্টিং লাগছে না ইন্টারেস্টিং লাগছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। লাগছে স্যার। হুম, আর পড়াশোনাটা এরকম ইন্টারেস্টিং পদ্ধতিতে করতে হবে, তাই তো? যত ইন্টারেস্টিং পদ্ধতিতে করবে পড়াশোনাটা তত ভালো লাগবে।